মিসবা, তুমি পাগল হয়ে গেছো। আমি তোমার চেয়ে বয়সে বড়, তোমার বড় বোনের বান্ধবী, আর তুমি কিনা আমাকে প্রপোজ করছো? এসব পাগলামির কোনো মানে হয়? মিসবা মাথা উঁচু করে রাতের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, সিনিয়র জুনিয়র এসব আমি মানি না। আমি শুধু জানি তুমি একজন নারী আর আমি একজন পুরুষ। রাত রাগে ফেটে পড়ল। এই ছেলে, তোমার বয়স কত? নাক টিপে দিলে এখনো দুধ বেরোবে। আর তুমি কিনা এমন বড় বড় কথা বলছো? এক্ষুনি এখান থেকে চলে যাও, নয়তো তোমার বোনকে ফোন করে জানাবো তুমি আমার বাসায় এসে আমাকে ডিস্টার্ব করছো। মিসবা নির্বিকার, তার চোখে এক অদ্ভুত দৃঢ়তা। আপনার ইচ্ছা, আপনার ফোন, আপনার বান্ধবী, আপনি চাইলেই জানাতেই পারেন। আমার কিছু আসে যায় না, কারণ আমি শুধুই আপনার ব্যাপারে চিন্তিত। রাত অবাক হয়ে তাকিয়ে থাকলো, বলল, এই রাত বিরাতে তুমি আমার ব্যালকনির টপকে এখানে কি করছো? লেখাপড়া নেই? নিজের ক্যারিয়ার নিয়ে ভাবো, এসব ফালতু চিন্তা দূর করো। মিসবা হালকা হাসল। আমার সবটা জুড়ে আপনি। পৃথিবীর সব নিয়ম ভেঙে হলেও আমি, মিসবাহ-উর রহমান, আপনাকে আমার করে নেব। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আর হ্যাঁ, শুনলাম আপনি ঠান্ডা জ্বরে ভুগছেন। এই নিন, এই প্যাকেটে কিছু আচার আছে, খেয়ে নেবেন। নিজের যত্ন নিন, কারণ আপনি কিন্তু আমার আমানত। কথা শেষ করে সে রাতের কপালে 2 আঙ্গুল বুলিয়ে দিয়ে ঝড়ের গতিতে চলে গেল। রাত হতবাক, বড় বড় চোখে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই পুচকে ছেলে আমার শাসিয়ে গেল। আই ক্যান বিলিভ ইট। সে তাড়াতাড়ি ব্যালকনির রেলিং ধরে নিচে তাকালো, কিন্তু কোথাও মিসবাকে দেখা গেল না। গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল রাত। সিলেট থেকে আসার পর থেকে ছেলেটা পিছু লেগে আছে। প্রথম দেখা হয়েছিল এক গেট টুগেদারে। রাত যেতে চায়নি, কিন্তু প্রিয়ার জোরাজুরিতে বাধ্য হয়ে গিয়েছিল। সেটাই ছিল তার ভুল। সেই দিনের পর থেকে মিসবা একরকম পাগলের মতো লেগে আছে তার পেছনে। রাত একটা দীর্ঘশ্বাস ফেলল। জীবন এমনিতেই ঝামেলায় ভরা, তার উপর আবার মিসবা যোগ হয়েছে। প্রথমে ছেলে মানুষই ভেবে সে বিষয়টা এড়িয়ে গিয়েছিল, কিন্তু এখন মিসবার পাগলামি দিনকে দিন বেড়েই চলেছে। রাত অনার্সের শেষ বর্ষের ছাত্রী, পুরো নাম সিরাত আর ডাকনাম রাত। মিসবা মাত্র অনার্সের 2য় বর্ষে পা দিয়েছেন। বাইরে ঠান্ডা। রাত দ্রুত ব্যালকনি থেকে রুমে ফিরে দরজাটা বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল। জ্বরের প্রকোপে শরীরটা বেশ ক্লান্ত। বালিশে মাথা রাখতেই ঘুমের অতল গহ্বরে হারিয়ে গেল সে। পরের দিন সকালে রাতের মা মিসেস ইয়াসমিন ভুঁইয়া রাতের রুমে এসে রাতের কপালে হাত রেখে দেখলেন রাতের শরীরে তীব্র জ্বর। হাত দিতে কেমন যেন ছ্যাঁকা লাগছে। এমন সময় রাতের বাবা নেই, ব্যবসার কাজে ঢাকার বাইরে। রাতের বড় ভাইটা অফিসে। তিনি যে কি করবেন বুঝতে পারছেন না। ওকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যেতে হবে বলে তিনি রাতের ফোনটা হাতে নিয়ে প্রিয়াকে কল করলেন। প্রথমে ফোনটা রিসিভ হয়নি, পরে রিসিভ হয়েছে, তাও রিসিভ করেছে মিসবা। মিসবা হ্যালো বলতে রাতের মা বলে উঠল, কে মিসবা? বাবা, আমি রাতের মা। প্রিয়া কোথায়? আন্টি, আপু তো ওয়াশরুমে। আমি আপুর রুমে এসেছিলাম, দেখলাম ফোনটা বাজছে, তাই রিসিভ করলাম। কেন আন্টি, কোনো দরকার? দরকারি। রাতের খুব জ্বর, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ওর ভাইটা তো অফিসে, আর ওর বাবা তো ব্যবসার কাজে ঢাকার বাহিরে। কি করে নিয়ে যাই রাতকে বলো? মেয়েটা পুরো অচেতন হয়ে পড়ে আছে। ও আন্টি, চিন্তা করবেন না, আমি আর আপু এখনই আসছি। বলেই ফোনটা কেটে দিল। রাত মাথার কাছে বসে জলপট্টি দিচ্ছে রাত মা। জ্বরটা কিছুতেই কমছে না মেয়েটার। কেন কমছে না কিছুই বুঝতে পারছেন না। আপু, এই আপু, তাড়াতাড়ি ওয়াশরুম থেকে বের হ। আসছি তোরে, একটু অপেক্ষা কর তো। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো প্রিয়া। ওয়াশরুম থেকে বের হয়ে প্রিয়া বলল, তোর সমস্যা কি? ওয়াশরুমে গিয়েও কি তোর জন্য শান্তি পাবো না? বল, সমস্যাটা কি তোর? আপু, তাড়াতাড়ি রেডি হয়ে, তোর বান্ধবী অসুস্থ আন্টি ফোন করেছিল, জ্বর নাকি কমছে না, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আঙ্কেলও নাকি নেই, আর ভাইয়াও নাকি অফিসে গিয়েছে, তাই আমাদের যেতে বলেছে। আচ্ছা তুই দাঁড়া, আমি পার্সটা নিয়ে বের হচ্ছি। বলে ড্রয়ারের কাছে গিয়ে পার্সটা নিয়ে মিসবাকে নিয়ে হন্তদন্ত হয়ে বাসা থেকে বের হলেন। মিসবা সবার আগে বাইক নিয়ে গেটের বাইরে আসতে প্রিয়া ওর বাইকে চড়ে বসলো। 2 ভাই বোন মিলে রওনা দিল ইফাতের বাসার উদ্দেশ্যে। রাত বাসার নিচে বাইকটা রেখে হুড়মুড়ে ওদের বাড়িতে ঢুকলো। মিসবা আর মিসবা পিছন পিছন প্রিয়া। প্রিয়া ওদের মেইন ডোরের সামনে এসে লাগাতারে কলিং বেল চেপেই যাচ্ছে।
রাতের মা আস্তে ধীরে এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিতেই মিসবাহ কোনো দিকে না তাকিয়ে রাতের রুমে ঢুকে দেখলো ফর্সা মুখটা সে এত ধূসর হয়ে গেছে। ঘাড়ো চোখের নিচে কালো দাগ দেখা যাচ্ছে, যেন পুরো চেহারা এক প্রকার অবসন্ন হয়ে গেছে। ঠোঁটগুলো সাদা সাদা হয়ে ঝুলে পড়েছে, যেন কোনো শক্তি নেই। গাল দুটো যেন সোজা নিচে চলে গেছে। চোখের কোণে কিছুটা পানির ছাপও দেখা যাচ্ছে, কিন্তু চোখে এক অদ্ভুত শূন্যতা। মাথার চুলগুলো এলোমেলো হয়ে পড়েছে, যেন অনেক সময় ধরে কোনো কিছুতে হাত দেননি। শরীরটা দুর্বল, যেন আর একটু হলেই পড়ে যাবে। একেবারে অস্বাভাবিক এক অবস্থা। রাতকে এই অবস্থায় দেখি মিসবাহ বুকটা ধুক করে উঠলো, যেন কিছু হারিয়ে ফেলবে। মিসবাহ রাতের মার দিকে তাকিয়ে বলল, আন্টি, আপনি আপুকে নিয়ে রিকশায় নিয়ে আসেন, আমি ওনাকে বাইকে করে নিয়ে যাচ্ছি। কিন্তু ভাই, তুই কি পারবি? ডোন্ট ওয়ারি, ইটস মাই রেসপন্সিবিলিটি। ঠিক আছে, যা তাহলে। মিসবাহ কোনো দিকে না তাকিয়ে রাতকে শটান করে কোলে তুলে নিয়ে বাহিরে গেল। তারপর ইফাকে খুব সাবধানে সামনে নিজের সাথে মিশিয়ে বসিয়ে দিয়ে আস্তে ধীরে বাইকটা স্টার্ট দিল। ব্যস্ত রাস্তা কোলাহল পেরিয়ে সে এগিয়ে যাচ্ছে ডাক্তারের চেম্বারের দিকে। ডাক্তারের চেম্বারে বসে আছে সবাই। ডাক্তার ভালো করে পর্যবেক্ষণ করে বলল, ভয়ের কিছুই নেই, ওনার প্রচুর সর্দি জ্বর লেগেছে, একটু সময় লাগবে, সেরে যাবে। আমি কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছি, সেইগুলো নিয়ম মাফিক খাইয়ে দিবেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আর এই মেডিসিনে যদি জ্বর না কমে তাহলে রক্ত পরীক্ষা করে দেখতে হবে। মিসবাহ ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে পকেটে নিয়ে রাতকে ফের কোলে তুলে নিল। নিস্তেজ রাত জানতেও পারল না তার থেকে বয়সে কম একটা জুনিয়র ছেলে তার ভালোবাসা দহনে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছে। এই দগ্ধতার কোনো গন্ধ কি রাত পাচ্ছে মনে হয় না। যদি পেত তাহলে হয়তো কোনোদিনই তাকে না বলে দূরে ঠেলে দিতে পারতো না। খুব যত্ন করে তাকে বুকের মাঝে আগলে নিয়ে বাইক চালাচ্ছে। কেউ দেখবে বলবে জুনিয়র হাবভাবে এমন যেন সে অনেক বড়। আসলে দুই একটা নেতা আর পাড়া মহল্লা মাস্তানি করে তো, তাই আর কি নিজেকে বড় মনে করছে, এই ছাড়া আর কিছু না। দেখতে দেখতে 7টা দিন কেটে গেল। রাত এখন সুস্থ। আজ তার কলেজে যেতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এইসব ভেবে এক দীর্ঘশ্বাস ফেললো। বিছানা থেকে নেমে দ্রুত ফ্রেশ হতে গেল। বাথরুম থেকে বেরিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে গিয়ে হঠাৎ চোখে পড়লো নিজের প্রতিবিম্বে। 7 দিনের অসুস্থতা যেন এখনো তার চোখে মুখে লেগে আছে। মুখটা একটু শুকিয়ে গেছে, তবুও এক ধরনের প্রশান্তি কাজ করছে মনে। জানে না কেন, কিন্তু মনে হচ্ছে এই কয়েকদিন কেউ না কেউ তার খুব যত্ন নিয়েছে। ওয়ার্ড্রপ খুলে একটি গাঢ় নীল রঙের সালোয়ার কামিজ বের করলো। এটাই আজ পরবে। পোশাক পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারা ভালোভাবে দেখলো। তারপর ব্যাগটা হাতে নিয়ে নিচে নামলো নাস্তা করার জন্য। ডাইনিং টেবিলে বসতে মা বললেন, কেমন লাগছে এখন শরীর? হাঁটাহাঁটি করতে কোনো সমস্যা হচ্ছে? না মা, আমি পুরো ঠিক আছি। ঠিক আছে, তোর কলেজ যেতে হবে জানি, তবে কোনো ঝামেলা হলে সঙ্গে সঙ্গে জানাস। মা, বলবো। তবে মা লক্ষ্য করলেন রাত অন্যদিনের মতো প্রাণোচ্ছল নেই। সে কিছু একটা ভাবছে, কিন্তু কি? নাস্তা শেষ করে রাত বাসা থেকে বের হতে যাবে, এমন সময় কলিং বেল বাজলো। গৃহকর্মী দরজা খুলতেই বাইরের চেহারাটা স্পষ্ট হলো। মিসবাহ আর প্রিয়া। সাদা শার্ট, জিন্স, হাতে ঘড়ি, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাসী চাহনি। মিসবাহ আর প্রিয়া এসে ইফার সামনে দাঁড়াতে ইফার মা বলল, এখানে রাত ও ইফা একই ব্যক্তি। নায়িকাকে বেশিরভাগ সময় রাত নামে উপস্থাপন করা হয়, মাঝে মাঝে ইফা নামে। তোমরা বসো, নাস্তা করবে। মিসবাহ ইফার পাশের চেয়ারটাতে বসে জুস নিয়ে জুস খেতে শুরু করলো। ইফার বুক ধক করে উঠলো। প্রিয়া একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ ইফার গালে হাত দিয়ে বলল, কিরে, ঠিক আছিস? জ্বর কমেছে? ইফা মৃদু হাসলো। ইফার মা বলল, প্রিয়া, দাঁড়িয়ে কেন? বসো, নাস্তা করে নাও। প্রিয়া একটু হেসে বলল, না আন্টি, আমি নাস্তা করে এসেছি। মিসবা করেনি, ও করুক। নাস্তা শেষ করে রাত ব্যাগটা নিয়ে বের হতে গেলে রাতের মা বলল, প্রিয়া আর মিসবা, ওকে একটু দেখে রেখো তো, আর কোনো সমস্যা হলে কল করো। মিসবাহ মাথা ঝুঁকে সম্মতি দিল। হ্যাঁ আন্টি, চিন্তা করবেন না, আমরা আছি। ওরা বের হলো বাসা থেকে। মিসবাহ একটা রিক্সা ঠিক করে দিয়ে রাত আর প্রিয়া সেটাতে উঠে বসলো। মিসবাহ বাইক নিয়ে ওদের পিছু পিছু গেল। রিক্সা আস্তে আস্তে কলেজের দিকে এগোতে লাগলো। রাতে মনে এক ধরনের চাপ ছিল, তবে সে কিছু বলছিল না। রিক্সা তখন কলেজের গেটে পৌঁছালো।
মিসবা বাইক নিয়ে তাদের পেছন পেছন চলে এসেছে। রাত রিক্সা থেকে নামার আগে একবার মিসবার দিকে তাকালো। মিসবা তার দিকে সেদিনের মতোই এক ধরনের গম্ভীর চাহনি দিয়ে তাকাচ্ছিল। রাত বুঝে পায় না এইটুকু ছেলের আবার এত ভাব আসে কিসে। রাত কিছুটা বিভ্রান্ত হয়ে বলল, এই ছেলে এতটা সিরিয়াস হয় কিভাবে? রাত ভাড়া দিতে নিলে মিসবা চেঁচিয়ে বলল, মিস লেখিকা, আপনাকে ভাড়া দিতে হবে না, আমি দিচ্ছি। রাত কিছুটা অবাক হয়ে তাকালো। কেন, ভাড়া তো আমি দিব। মিসবা এক মনে বলল, না, আপনি দেবেন না, আমি নিজে দিচ্ছি। রাত কিছু বলল না, তবে তার মনের মধ্যে এক ধরনের অস্বস্তি ছড়িয়ে পড়ল। মিসবা তার সিদ্ধান্ত অবিচল থেকে বলল, এটা আমার দায়িত্ব, আপনাকে আর কিছু ভাবতে হবে না। সব বন্ধুরা মাঠে বসে আড্ডা দিচ্ছিল। ঠিক তার বিপরীত দিকে মিসবা আর তার সার্কেল আড্ডা দিচ্ছিল। মাঠের এক কোণে হাসির শব্দ আর অন্য কোণে গম্ভীর আলোচনা চলছিল। কিছু মুহূর্তের জন্য দুটি গ্রুপ থেকে একে অপরকে লক্ষ্য করছিল, তবে কেউই প্রথমে আরেকজনের দিকে নজর দেয়নি। মিসবা তার বন্ধুর সাথে কোনো কিছু নিয়ে আলোচনা করছিল। তার গম্ভীর মুখাবয়ব তার মধ্যে কোনো একটা অদ্ভুত চিন্তা বা সিদ্ধান্তের ইঙ্গিত দিচ্ছিল। অন্যদিকে ইফা তার বন্ধুদের সাথে হেসে খেলে সময় কাটাচ্ছিল। প্রিয়া বলে উঠল, এই বছরই লাস্ট, তাই না রে? সেই ইন্টার থেকে এখন অনার্স লাস্ট ইয়ারে পড়ছি। এই কলেজের সাথে আমাদের একটা টার্ন রয়েছে। রাত হাসলো। হ্যাঁ তাই তো, সময় কিভাবে যেন চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রিয়া মুচকি হাসলো। তবে তোর কি মনে হয় এই কলেজে কাটানো সময়টা কখনো ভুলবো না? আমাদের অনেক স্মৃতি জমেছে এখানে। রাত মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, অনেক কিছুই মনে পড়ছে। কলেজের প্রথম দিন, সেই প্রথম। রাতদের সার্কেলের মধ্যে একজন ছেলে ফ্রেন্ড আছে, নাম অভি। সে প্রায়ই হাসতে হাসতে রাতের উপরে পড়ছে, আবার কখনো রাত তার উপরে পড়ছে। তাদের মধ্যে এমন মজা আর আড্ডার পরিবেশ ছিল, কিন্তু এক কোণে দুইটা আগুন চোখ তাদের দিকে তাকিয়েছিল, যেন সেই চোখ দুটি তাদের সেদিনের হাসি, মজা ও বন্ধুত্বকে মুহূর্তে পুড়িয়ে ছাই করে দিবে। রাত বলল, তোরা থাক, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। বলে উঠে চলে গেল। ঠিক এই সুযোগের অপেক্ষা ছিল মিসবা। সে সজাগ ছিল, সবকিছু লক্ষ্য করছিল। ইফার পেছন পেছন মিসবা উঠে গেল। রাত করিডোর ধরে ওয়াশরুমের দিকে যাচ্ছিল। হঠাৎ পেছন থেকে মিসবা তার হাত টেনে ফাঁকা ক্লাসরুমের দিকে নিয়ে গেল। রাত কিছু বুঝে ওঠার আগে মিসবা দরজা বন্ধ করে দিল। পুরো ক্লাসরুম একদম নির্জন ছিল, যেন সময় থেমে গেছে। রাত চমকে গিয়ে একটু পিছনে হটে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু মিসবা তার সামনে দাঁড়িয়ে থাকলো। ইফাকে দেয়ালের সাথে চেপে ধরলো। রাতের বুকের ভেতর যেন কিছু একটা টনটন করতে শুরু করলো। রাত হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠলো। কিছুই বলতে পারছিল না, শুধু তাকিয়ে থাকলো মিসবার চোখে। মিসবার চোখে যে দৃঢ়তা, যে গভীরতা ছিল। মিসবা কিছুক্ষণ নীরব থাকার পর তার রাগান্বিত কণ্ঠে বলল, মিস লেখিকা, আপনার তো সাহসের অভাব নেই। অন্য পুরুষ মানুষ যখন ইচ্ছে তখন আপনাকে ছুঁয়ে দিচ্ছে, আর আপনি সেটা মেনে নিচ্ছেন। রাত তার কথাগুলো শোনার পর শ্বাস বন্ধ হয়ে আসলো। মিসবার চোখের আক্রোশ, তার গম্ভীরতা, সবকিছু যেন এক মুহূর্তে রাতকে চেপে ধরছিল। তার বুকের ভেতর একটা অস্বস্তি, এক ধরনের চাপ অনুভব হচ্ছিল, তবে সে কি বলবে বা কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। মিসবাহ একটু বাঁকা হাসে তার বৃদ্ধ আঙ্গুল দিয়ে রাতের ঠোঁটে স্লাইড করতে করতে বলল, এই ঠোঁট দিয়ে আপনি ওই ছেলেটার সাথে কথা বলেছেন না? রাতে শরীর কাঁপতে শুরু করলো। তার ঠোঁটের নিচে মিসবার আঙ্গুলের স্পর্শ যেন একটা জ্বলন্ত উত্তাপ তৈরি করেছিল। তাকে কিছু বলার সাহস হচ্ছিল না, কারণ মিসবার আক্রমণ, তার চাহনি, সবকিছুই তাকে অস্থির করে তুলেছিল। রাত বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি থেকে বের হবে। আর যদি ঠোঁটের বেহাল দশা করে দিই তাহলে কি হবে মিস লেখিকা? রাত ভীতু নয়নে তাকালো। তার চোখে ভয় আর অস্বস্তি ছিল, যেন সে বুঝতে পারছিল না কিভাবে পরিস্থিতি সামাল দেবে। মিসবার কণ্ঠের রাগ ও আক্রমণ তার ভিতর থেকে সাহস কেড়ে নিচ্ছিল। তার মন এক ধরনের অজানা আতঙ্কে ভরে উঠছিল, কিন্তু সে কিছু বলছিল না, কারণ সে জানতো কথার আক্রমণও হতে পারে আরো ভয়ানক। রাত কিছু বলার জন্য মুখ খুলতে নিলে মিসবা বলল, হুশ, কোনো এক্সকিউজ না। আমি আপনাকে অনেক সম্মান করি লেখিকা, তবে একটা কথা মনে রাখবেন, আপনি আমার, শুধু আমার। আপনাকে অন্য কারো হতেও দিব না। অন্য কেউ যদি আপনাকে স্পর্শ করে তাহলে আমার শরীরে দাবানলের সৃষ্টি হয়। আপনি এখন ওয়াশরুমে যান। ইফা ছাড়া পেয়ে এখান থেকে চলে গেল দৌড়ে। রাতের বুকের ভিতর কেমন হাতুড়ি পেটাচ্ছে। বাপরে, একটা কায় আঙ্গুলের ছেলে নাকি তাকে শাসাচ্ছে। রাত কোনো রকম ক্লাসগুলো করে প্রিয়াকে নিয়ে চলে গেল কলেজ থেকে।
বাসায় এসে ফ্রেশ হয়ে রাত বিছানায় গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো মিসবার আচরণ আজ একটু বেশি বেশি করে ফেলেছে। আর কিছুদিন দেখবে, তারপর প্রিয়াকে জানাবে। রাত মনের মধ্যে নানা প্রশ্ন চলছিল। মিসবা কেন এমন আচরণ করলো? এটা কি তার কোনো ধরনের এক্সপেকটেশন ছিল, বা সে তাকে অন্যভাবে দেখছে? প্রশ্নগুলো রাতকে চিন্তায় আরো ঘোলাটে করে দিচ্ছিল, কিন্তু সে এখনই কিছু বলতে চাচ্ছিল না। হঠাৎ মনে পড়লো মা তাকে বলেছিল, যতই বড় হও নিজের সীমানা কখনো ছাড়ো না। মায়ের কথাগুলো যেন আরো তীব্র হয়ে উঠলো তার মাথায়। এখন মিসবার আচরণে এক ধরনের অস্বস্তি অনুভব করলো। সে জানে নিজের সীমানা ঠিক রাখা খুব জরুরি। প্রিয়াকে এই নিয়ে কিছু বলবে না সে, তবে নিজের মধ্যে কিছু সিদ্ধান্ত নিতে হবে। ফোনটা হাতে নিয়ে সে গল্প লেখা শুরু করলো। এই গল্প লেখাটাই তার মানসিক শান্তি খুঁজে পাওয়ার একমাত্র উপায়। প্রতিটি শব্দ যেন তার মনের গভীরে কোনো একটি চাপ, কোনো এক দুশ্চিন্তা কমিয়ে দেয়। কখনো চরিত্রের মাধ্যমে, কখনো তার নিজের অনুভূতি দিয়ে সে তার ভেতরের অস্পষ্টতাগুলো প্রকাশ করত। গল্পের প্রতিটি পৃষ্ঠা তার জীবনের বাস্তবতা আর কল্পনা মিশিয়ে তৈরি হতে থাকলো। মিসবার আচরণ, প্রিয়ার সাথে বন্ধুত্ব, সবকিছু যেন গল্পের পাতায় আঁকা একটা ছবি হয়ে উঠছিল। সে জানতো এই সময়ের গল্পগুলোই হয়তো একদিন তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে দাঁড়াবে। তার হাতে থাকা ফোন আর গল্প লেখার প্রক্রিয়া যেন এক অদ্ভুত সমান্তরাল, তার শ্বাস প্রশ্বাসের মতো, তার জীবনের সঙ্গী। এরপর কিছুক্ষণ গল্প লেখার পর রাত ফোনটা একপাশে রেখে সিলিং এর দিকে তাকিয়ে রইল। তার মনে কিছুতেই শান্তি আসছিল না। মিসবার আচরণ, তার কথা, সবকিছুই যেন মাথায় ঘুরপাক খাচ্ছিল। কিছু ঠিকঠাক না হলে হয়তো তাকে অনেক কিছু সামলাতে হবে, কিন্তু এখনই সে কিছু বলার সাহস পাচ্ছিল না। রাত ভাবলো মিসবাকে ভালো করে বুঝাবে, তার আর মিসবা সম্পর্কটা কখনো সম্ভব না। এমন সময় তার মা এসে তার পাশে বসে নরম হাতে রাতে মাথায় হাত বুলিয়ে দিতে শুরু করলেন। মায়ের কোমল স্পর্শে কিছুটা শান্তি অনুভব করলো রাত। যদিও তার মনের মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছিল, মায়ের মুখে এক মৃদু হাসি। কিরে, তুই আবার কি চিন্তা করছিস? রাত চোখ বন্ধ করে। মা কিছু না, আমি ঠিক আছি। রাত তার মায়ের সাথে কথা বলতে বলতে হঠাৎ বাহির থেকে কিছু অস্বাভাবিক আওয়াজ শুনতে পেল। সে সেদিকে মনোযোগ দিল, তারপর বেলকনিতে গেল। যা দেখলো তা একদম অপ্রত্যাশিত ছিল। মিসবা তার হাতে থাকা টিকিট খেলার স্টেপ ব্যবহার করে এক ছেলেকে বেধড়ক পিটাচ্ছে। তার চোখে রাগের ঝলক ছিল, যেন কোনো কিছুই তাকে থামাতে পারছে না। ছেলেটা মাটিতে পড়ে গিয়েছিল, আর তার মুখে আতঙ্কের ছাপ ছিল। মিসবাহের এই আচরণ রাতের মনে অবিশ্বাসের জন্ম দিল। তার চোখের সামনে দৃশ্যটা পাল্টে যেতে থাকলো। মিসবা যে স্নেহময়, যত্নশীল, শান্ত প্রকৃতির ছেলে সেটা সে জানতো, কিন্তু আজ তার মধ্যে কি এমন পরিবর্তন হলো? এই আক্রমণাত্মক আচরণে রাতের মনের মধ্যে এক অজানা ভয় জন্ম নিল। রাত দ্রুত নিচে নেমে গেল। তার মা সেও পিছনে আসলো। দুজনেই মিসবার সাথে পরিস্থিতি সামাল দিতে চাচ্ছিল। রাতের মা কিছুটা আতঙ্কিত হলো, শান্ত থাকার চেষ্টা করছিলেন। রাতের চোখের সামনে দৃশ্যটা অন্যরকম ছিল। মিসবা এতটা রেগে গিয়ে কাউকে আক্রমণ করবে এটা সে কল্পনাও করেনি। মিসবা, থামো। রাতে চিৎকার করে বলল, তার কণ্ঠে হতাশা আর ভয় মিশে গিয়েছিল। মিসবা হঠাৎ থেমে গেল। সে একে অপরের দিকে তাকালো, যেন পরিস্থিতি কিছুটা হালকা করার চেষ্টা করছিল, কিন্তু তার চোখের মধ্যে এখনো সেই আগুন ছিল, যেন এক পলকেই কিছু ভেঙে ফেলতে পারে। রাতের মা সামনে এসে বললেন, এটা কি হচ্ছে মিসবা? কেন এমন আচরণ করছো? কোনো সমস্যায় পড়লে আমাদের জানাও, আমরা সাহায্য করব। মিসবা কিছুটা রুক্ষ কণ্ঠে বলল, আন্টি, আপনারা চলে যান, আমার সমস্যা আমি নিজেই বুঝে নিচ্ছি। রাতের মা কিছুটা অস্বস্তিতে দাঁড়িয়ে রইলেন, তবে মুখে কোনো কিছু বলতে পারলেন না। তিনি তার মেয়ে রাতের দিকে তাকালেন। তার চোখে শঙ্কা ছিল, যেন তিনি বুঝতে পারছিলেন পরিস্থিতি আর বেশি বাড়ানো ঠিক হবে না। এলাকার সিনিয়র ভাই নীল এসে মিসবাকে দ্রুত টেনে ধরে, এইবার থামো মিসবা। বলে তাকে রাতদের বাসায় নিয়ে চলে আসে। মিসবা কিছু বলতে পারল না। নীল তার শক্ত হাতে ধরে তাকে ঘরে টেনে ঢুকিয়ে দিয়ে দরজাটা বন্ধ করে দেয়। রাতের মা এবং নীলের আচরণে কিছুটা চমকিত হয়ে গেল। তারা জানতো না মিসবা এমন আচরণ করবে, তবে নীলের কঠিন পদক্ষেপে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। নীল মিসবাকের দিকে তাকিয়ে বলল, কি করতে চাও মিসবা? এবার হাঙ্গামা দিয়ে কি লাভ? এটা তোমার জন্য ভালো কিছু হতে যাচ্ছে না। মিসবা হতাশভাবে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার চোখে ধিক্কার ও রাগ ছিল, কিন্তু সে কিছু বলল না। রাতের মা শঙ্কিতভাবে বলল, নীল, তুমি ঠিক করছো, তবে এখন আমাদের কি করা উচিত? নীল এক দীর্ঘশ্বাস নিল।
আমি লোকদের কিছু বুঝিয়ে বলবো। মিসবা এখানে থাকবে, পরিস্থিতি সামাল দিতে হবে। রাত দ্রুত প্রিয়াকে ফোন দিয়ে জানালো যে মিসবা মারামারি করেছে, এলাকার সিনিয়র নীল ভাই উনি টেনে আমাদের বাড়িতে নিয়ে এসেছে। এখনো এইখানেই, চিন্তা করিস না, পরিস্থিতি স্বাভাবিক হলে সে বাসায় যাবে। প্রিয়া চিন্তিত হয়ে বলল, মিসবা ঠিক আছে, কোথাও লাগেনি তো? তুই ঠিক আছিস তো? রাত কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ আমি ঠিক আছি, তবে মিসবা যে রাগ ছিল। প্রিয়া বলল, ছোট থেকে ও একটু ডান পিটে, আর ছোট থেকে থেকেছে সিলেট মামা বাড়িতে, সেখানে পলিটিক্স করতো, যার জন্য বাবা নিয়ে আসলো ওকে এখানে। কিন্তু ও এখানে এসেও এসব শুরু করলো। রাত প্রিয়ার কথাগুলো শোনার পর কিছুটা অবাক হলো। সিলেটে পলিটিক্স করতো? প্রিয়া মুচকি হাসলো। হ্যাঁ, ছোট থেকে এরকম ছিল। বাবা মা মনে করেছিল ও শহরে আসলে হয়তো একটু শান্ত হবে, কিন্তু দেখছি এখানে এসে আরো অস্থির হয়ে উঠেছে। তাহলে এখন কি করবে? মিসবাকে কি বোঝাতে হবে? রাত প্রশ্ন করলো। প্রিয়া গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, আর একটু সময় নিয়ে বোঝাতে হবে। সে নিজের সীমা পার করেছে। যদি এমন চলতে থাকে তবে ওর ভবিষ্যতেও সমস্যা পড়বে। আর কিছু কথা বলে রাত ফোনটা কেটে দিল। লিভিং রুমে এসে রাত একটু সময় নিল। তার মন এখনো বিভ্রান্ত ছিল। মিসবার আচরণ, তার রাগ, সবকিছুই তাকে চিন্তায় ফেলে দিয়েছিল। সে জানতো এই পরিস্থিতি আরো খারাপ হতে পারে যদি কিছু করা না হয়। রাত আস্তে আস্তে সোফায় বসে চোখ বন্ধ করে কিছু সময় ধ্যানে মগ্ন হয়ে গেল। এর মাঝে নীল ভাই এসে তাকে দেখতে পেলেন। তিনি বললেন, তুমি ঠিক আছো তো? রাত মাথা তুলে বলল, হ্যাঁ আমি ঠিক আছি। রাত কিছু সময় চুপ থেকে তারপর তার মাকে ডেকে বলল, মা, অনেকটা বেলা হলো, খাবার দাও আমাদের। আর মিসবাকে ভাইয়ের রুমে গিয়ে ফ্রেশ হতে বলো। ভাইয়ের জামা কাপড় মনে হয়ও লাগবে। তুই একটু নিয়ে গিয়ে মাহফুজের জামাটা বের করে দে, আমি ততক্ষণে খাবার দেই। রাত মাথা নাড়িয়ে মিসবাকে বলল। মিসবা আসো আমার সাথে। মিসবা কোনো কথা না বলে চুপচাপ রাত পেছন পেছন হাঁটতে লাগলো। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন সবকিছুতেই এক ধরনের উদাসীনতা কাজ করছে। রাত তার ভাই ওয়ার্ড্রোব খুলে একটা সাদা শার্ট আর ট্রাউজার বের করলো। তারপর মিসবার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও, গোসল করে পরে নিও। তোমার চেহারাটা দেখছো, একদম বিধ্বস্ত লাগছে। মিসবা একটানে রাতকে তার সাথে মিশিয়ে নিয়ে বলল। মিস লেখিকা, আপনি ডিভোর্সি? রাত হতভম্ব হয়ে গেল। মিসবার শক্ত হাতে চেপে ধরা, তার চোখের ভেতর এক অদ্ভুত দৃষ্টি, সব মিলিয়ে মুহূর্তটা একদম অপ্রত্যাশিত ছিল রাতের জন্য। রাত ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে করতে বলল, তোমার সমস্যা কি? এই কথাটা আপনি আমাকে বললেন নি কেন? মিস লেখিকা কেন অন্য লোকদের কাছ থেকে জানতে হবে? এইটা তোমার ব্যাপার না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, তাই বলিনি। ক্ষিপ্ত হলো মিসবা, চোখ দিয়ে যেন আগুন ঝরছে। মিসবা ক্ষিপ্ত হয়ে এক ধাক্কায় রাতকে দেয়ালের দিকে ঠেলে দিল। তার চোখে ভয়ঙ্কর রাগের ঝলক, যেন এক মুহূর্তে সবকিছু ভস্ম করে দিতে পারে। রাতের গালটা চেপে ধরে বলল, তোর কোনো ব্যক্তিগত নেই, আমি তোর ব্যক্তি। তুই শুধু আমাদের সীমাবদ্ধ। রাত মিসবার হাতটা সরিয়ে দিয়ে রাগে গজগজ করতে করতে বলল, তুমি কে? হ্যাঁ, কে তুমি আমাকে এভাবে কন্ট্রোল করার? আমার জীবন আমার মতো চলবে। মিসবা চোখ রাঙিয়ে বলল, আমি হচ্ছে সেই মানুষ যে তোকে অন্য কারো হতে দেবে না। তুই কেবল আমার। রাত হতাশ হয়ে মাথা নাড়িয়ে বলল, এই পজিটিভনেস আর দাম্ভিকতা কোথা থেকে আনো তুমি? এটা কোনো ভালোবাসা না, এটা শুধুই এক ধরনের পাগলামি। মিসবা একটু কাছে এগিয়ে এলো, তারপর নিচু গলায় বলল। যতবার বলবি আমি ততবার প্রমাণ করে দেব তুই আমারই। রাত ধমক দিয়ে বলল, তুমি নিজেকে ঠিক করো মিসবা। আমি কোনো জিনিসই না যা তুমি জোর করে নিজের করে নিতে পারবে। মিসবা এবার কিছু না বলে এক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে রইল। তার চোখে ঝড়ের পূর্বাভাস। রাত বুঝতে পারছিল পরিস্থিতি আরো জটিল হতে চলেছে। মিসবা গভীরভাবে ইফার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে হতাশা, ক্ষোভ আর এক অদ্ভুত জেদ। রাত ধীর স্বরে বলল, এইটা তোমার আবেগের সময়, তাই তোমার আবেগ বলছে তুমি ভালোবাসো, কিন্তু ব্যাপারটা তা নয়। মিসবা কপাল কুঁচকে বলল। তুই আবার তত্ত্ব দেওয়া শুরু করলি? আমার অনুভূতিগুলোকে এত হালকাভাবে নিলি? রাত একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিসবা। তোমার বয়স কম, সামনে অনেক কিছু দেখার বাকি। এই মুহূর্তে আবেগে যদি তুমি এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেলো তাহলে ভবিষ্যতে কষ্ট পেতে হবে। মিসবা এক ধাপ এগিয়ে এসে বলল। তুই কি বলতে চাইছিস? আমার ভালোবাসা সত্যি না? রাত একটু কঠিন গলায় বলল, ভালোবাসা এত সহজ না মিসবা। এটা শুধু কারোর জন্য পাগল হয়ে যাওয়ার নাম না,
এটা দায়িত্ব, সম্মান আর এক ধরনের আর একজনকে স্বাধীনতাকে বোঝার ক্ষমতা। মিসবাহ গভীরভাবে শ্বাস নিল, তারপর নিচু গলায় বলল। তোর কাছে এসব শুধু একটা থিওরি, তাই না? রাত একটু দূরে সরে দাঁড়িয়ে বলল। সত্যি অনুভূতি হলে সেটা ধ্বংসাত্মক হতো না মিসবা। ভালোবাসা মানুষকে শান্তি দেয়, তার জীবন নিয়ন্ত্রণ করতে চায় না। মিসবাহ এক ধাপ এগিয়ে এসে ফিসফিস করে বলল। শুনুন মিস লেখিকা, আপনাকে আমার প্রয়োজন প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছরে। রাত শ্বাসরুদ্ধ অনুভব করলো। মিসবাহ আরো কাছে এসে গম্ভীর স্বরে বলল। আপনি না চাইলেও জোর করে হলেও আমার করে নিব, কারণ মিসবা যা চায় তা পায়, আর যদি না পায় তাহলে কিভাবে সেটা নিজের করে নিতে হয় তা আমি খুব ভালো করে জানি। রাতের গলা শুকিয়ে গেল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মিসবাহ চোখের দৃষ্টি তাকে থমকে দিল। তুমি পাগল হয়ে গেছো মিসবা। রাত বিরক্তভাবে মিসবাহকে দৃষ্টি দিল। তার কণ্ঠে কোনো রকম সহানুভূতি ছিল না। মিসবা, তোমাকে আর কিছু বলার নেই। ড্রেস রেখে গেলাম, ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো। মিসবাহ কোনো কথা না বলে এক মুহূর্তের জন্য স্থির রইল। তারপর 1 সেকেন্ডের জন্য হেসে মৃদু স্ক্র্যাস্টিক ভাবে বলল। যথা আজ্ঞা মেরি রাইটার। রাত তাকে কোনো উত্তর না দিয়ে বিরক্ত মনে চলে গেল। খাবার টেবিলে রাত বসেছিল, চোখে কিছুটা ক্লান্তি আর চিন্তা। তার মাথায় আজকের ঘটনার প্রতিটি মুহূর্ত ঘুরপাক খাচ্ছিল। মিসবাহ আসার পর খাবার টেবিলে কিছুটা নীরবতা বিরাজ করলো। সে চুপচাপ বসেছিল, যেন কোনো কথাই বলার ইচ্ছে নেই। তার রাত তার দিকে তাকিয়ে কিছু বলার আগেই মিসবাহ একটু নিঃশব্দে তার পাতে হাত বাড়ালো, কিন্তু রাত তার চোখের দিকে তাকিয়ে সরাসরি কিছু না বলে খাবারের দিকে মনোযোগ দিল। মিসবাহ কিছুক্ষণ কিছু না বলে খেতে লাগলো, তবে তার চোখে আর সেই আগের রাগ নেই, কিছুটা শান্ত হয়ে গিয়েছিল। খাওয়ার মাঝপথে রাত খেয়াল করলো ওর পায়ের উপর কেউ পা দিয়ে স্লাইড করছিল। চোখ বড় বড় করে তাকায় মিসবার দিকে, তারপর ফিসফিস করে বলল। কি করছো? একটা চড় দিয়ে সিধে করে দেবো বেয়াদব, পা সরাও। মিসবাহ থামলো না, বরং ইফার পায়ের উপর স্লাইড করতে করতে বলল। বেশি চিল্লাবেন না, বেশি চিল্লাতে এর থেকে গভীর কিছু করব। চুপচাপ সহ্য করে নেন মিস লেখিকা। রাত কোনো রকম খাওয়া দাওয়া করে নিজের রুমে এসে দরজা লক করে শুয়ে পড়লো। ঘরের অন্ধকারে শুধু বিছানার পাশে ল্যাম্পের মৃদু আলো ছিল। তার চোখে গভীর ক্লান্তি, পুরো দিনটিই যেন এক ধকল ছিল। মিসবার আচরণ, তার মধ্যে চলমান উত্তেজনা, সবকিছু মিলে রাতের শরীর ও মন একেবারে অসহায় অনুভব করছিল। কিছু সময় পর রাতের শরীরের প্রতিটি পেশি শিথিল হতে লাগলো। সে চোখ বন্ধ করে শুয়ে পড়লো, আর তার মন ধীরে ধীরে গভীর ঘুমে ঢুকতে শুরু করলো। সন্ধ্যায় রাতের ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিভিং রুমে আসতেই দেখলো প্রিয়া, মিসবাহ আর নীল বসে আছে। রাত প্রিয়ার পাশে বসে বলল। কিরে শাকচুন্নি, কখন এলি? ওর কথা শুনে প্রিয়া নাক মুখ কুঁচকে ফেললো। প্রিয়া নাক সিটকে বলল। যখন তুই আরামসে ঘুমাচ্ছিলি তখন। ও, তারপর নীলের দিকে তাকিয়ে বলল। নীল ভাই, দুপুরে মারামারি ব্যাপারটা মিটেছে? কিছুটা মিটেছে মিসবাহ, এখন তুমি বাসায় যেতে পারো, তবে আর কোনো ঝামেলায় জড়িও না মিসবাহ। মিসবাহ ভ্রু কুঁচকে নীলের দিকে তাকালো, তার চোখে স্পষ্ট বিরক্তি। মিসবাহ ঠান্ডা গলায় বলল। ঝামেলা আমায় জড়িয়ে ধরে ভাই, আমি না। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল। দেখ মিসবাহ, তুই যাই বলিস, এলাকার পরিবেশ তোকে মানিয়ে নেওয়ার সুযোগ দিবে না। সাবধানে থাকিস, আমি সবসময় পাশে থাকতে পারবো না। প্রিয়া চুপচাপ পুরো কথোপকথন শুনছিল, তারপর মৃদু হেসে বলল। তবে নীল ভাই, আপনি তো বুঝতেই পারছেন মিসবাহ একটু ডান পিটে, ঝামেলাগুলো ওর পিছু ছাড়বে না। মিসবাহ চুপ করে থাকলো, তার চোখে কোনো কথা ছিল না, কিন্তু পুরো শরীরটা যেন কিছু বলতে চাইছিল। তার নিঃশ্বাস গভীর হয়ে উঠল। প্রিয়া কিছুক্ষণ পর বিরক্ত হয়ে বলল। এত চুপ কেন? কিছু বল মিসবাহ। কিন্তু মিসবাহ কোনো সাড়া দিল না, যেন পুরো বিশ্ব থেকে সে একরকম বিচ্ছিন্ন হয়ে গেছে। রাত এক মুহূর্তে বিরক্ত হয়ে উঠল। রাতের মা সবার জন্য নাস্তা রেডি করে নিয়ে এসে বলল। তোমরা কি করছো? আসো নাস্তা খাও, তারপর যা কথা বলা বলবে। তিনজন এক একে টেবিলের কাছে আসলো, চেয়ার টেনে বসে পড়ল। মিসবাহ তেমন কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে বসে গেল, এবং নীলও তার সঙ্গ দিল। সবার মধ্যে অদ্ভুত এক নীরবতা ছিল, তবে রাতের মা হাসি মুখে নাস্তা পরিবেশন করতে থাকলো। এভাবে কিছুক্ষণের জন্য সবাই চুপচাপ নাস্তা খেলো, আর অদ্ভুত পরিবেশের মাঝে সবার মুখে কোনো কথা নেই, শুধু চামচের টুংটাং শব্দ শোনা ছাড়া। নাস্তা শেষে ওরা কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর ওরা বিদায় নিয়ে চলে গেল। মিসবাহ যেতেই রাত একটা স্বস্তির নিঃশ্বাস নিল। মিসবাহ যতক্ষণ ছিল ততক্ষণ ওর শ্বাস বন্ধ হয়ে আসছিল। দীর্ঘ শ্বাস ফেলে নিজের রুমে গিয়ে পড়ার টেবিলে বসলো। রাত একটা ডায়েরি হাতে নিয়ে আজ সারাদিন কি কি হলো তা লেখা শুরু করলো।
ঘন্টাখানেক লিখে তারপর বই হাতে নিয়ে পড়তে শুরু করলো। তার পছন্দের উপন্যাস পড়তে শুরু করলো। বইয়ের পৃষ্ঠা থেকে সে এক ধরনের প্রশান্তি অনুভব করছিল, যেন তার মন শান্ত হয়ে যাচ্ছিল। বইয়ের শব্দ, তার চোখের সামনে ভেসে থাকা কল্পনার জগৎ, একদম আলাদা এক দুনিয়া যেন সৃষ্টি করলো তার মনের ভিতরে। অন্যদিকে মিসবা বাড়িতে ফিরে গিয়ে তার পরিবারে একটা বৈঠক বসেছে। মা, বাবা আর বড় ভাই সবাই এক জায়গায় বসে মিসবার ব্যাপারে আলোচনা করছিলেন। মিসবা পুরোপুরি চুপ ছিল। তার চোখে কেমন একটা অস্বস্তি আর বিরক্তি ছিল, যেন কিছুই বলার ইচ্ছা নেই তার। কিন্তু সবাই তার দিকে তাকিয়ে আছে। বাবা একটু গম্ভীর হয়ে বললেন, মিসবাহ, তুই জানিস আমাদের পরিবারের সম্মান অনেক কিছুই বহন করে। কেন বারবার এইসব ঝামেলায় জড়িয়ে ফেলিস? মিসবা নীরব ছিল। সে কোনো উত্তর দিচ্ছিল না। মা একটু কোমলভাবে বললেন, তুই জানিস আমরা তোর জন্য কত কিছু করতে চাই, কিন্তু তুই যদি এমন করিস আমাদের কি অবস্থা হবে? বড় ভাই, যিনি সবসময় তাকে একটু গম্ভীর থাকেন, এবার তিনি বললেন, মিসবা, এটা তোর জীবন না, সামনে আরো সুন্দর জীবন পড়ে আছে। মারামারি করে কিছু সমাধান করা যায় না। সবাই আরো কিছুক্ষণ কথা বলার পর মিসবা নিজেকে একটু শান্ত করতে চেষ্টা করলো। কিন্তু তখনই মনে পড়ে ওই ছেলেটা ইফাকে নিয়ে নোংরা কথাগুলো। মুহূর্তে বুকের ভিতর দগ্ধ হতে শুরু করে। মিসবা এখানে থাকলে না, সে তার রুমে চলে গেল। রুমে ঢুকে মিসবা দরজা বন্ধ করে দিল এবং তার বিছানার দিকে হাঁটতে শুরু করলো। ভীষণ অসুস্থ অনুভব করছিল, কেমন যেন এক চাপা শ্বাস নিতে হচ্ছিল। তবে তার মনে যে সবচেয়ে বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তা হলো, কেন সে নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না। মিসবা চোখ বন্ধ করে নিজের মানসিক শান্তি ফিরে পেতে চেষ্টা করলো, কিন্তু সেই নোংরা কথাগুলোর প্রতিধ্বনি তার মনে আবারও ফিরছিল। রাতের ব্যাপারে এমন কথা কেন বলল? এই প্রশ্নই তাকে তাড়া করে বেড়াচ্ছিল, কিন্তু সে জানতো এখন সে যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তা তার জন্য ভালো না। ওর মাথায় এক মুহূর্তের জন্য কষ্টের চেয়ে শান্তি পেতে যাচ্ছিল, কিন্তু কিছুতেই যেন নিজেকে ঠান্ডা করতে পারছিল না। ডিনার টেবিলে রাতের ভাই মাহফুজ আর তাদের মা একসাথে বসে ডিনার করছে। রাত খাবার চিবুতে চিবুতে বলল, মা বাবা কবে আসবে? এই তো 3-4 দিন পর। অনেক দিন হয়ে গেছে বাবা, দেখি না, খুব মিস করি বাবাকে। মাহফুজ হেসে রাতের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, চিন্তা করিস না বোন, বাবা চলে আসবে। তুই এসব চিন্তা বাদ দিয়ে ঠিক মতো খা। শরীরে কি হাল করেছিস বুঝতে পারছিস? কতটা শুকিয়ে গেছিস। মা ওকে ঠিক মতো খাবার দিবে, যদি খেতে না চায় তাহলে জোর করে দিবে। মা বলল, একদম ঠিক কথা। রাত কিছু না বলে চুপচাপ খেয়ে নিচ্ছে। খাওয়া শেষে রাত রুমে গিয়ে ব্যালকনিতে গেল। এই শীতের ঠান্ডা আবহাওয়া ওর খুব ভালো লাগে। ব্যালকনিতে বেড সিস্টেমের দোলনাতে বসে বাহিরের পরিবেশটা উপভোগ করছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লো, রাত ঘুমায়নি। ওর ঘুম আসছে না, তাই নিজেকে শান্ত করতে বরাবর যেইটা করে সেইটাই করলো। বাড়ি থেকে চুপিসারে সে বের হয়ে গেল বাড়ির সামনে যে পার্কটা আছে সেইখানে। বাইরের ঠান্ডা আবহাওয়া মনটা সতেজ করতে পার্কে সে এক কোণায় গিয়ে বসে পড়ল। শান্ত পরিবেশ আর ঠান্ডা বাতাস তার মনের অস্থিরতা কিছুটা কমাচ্ছিল। সে চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস নিল। মিসবাহ ফোনে মেসেজের টুং করে শব্দ হলো। মিসবাহ ফোনটা হাতে নিয়ে মেসেজটি দেখে বাঁকা হেসে রাতের গভীরে বের হয়ে গেল। মিসবাহ বাইকটা জোরে টান দিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। বাইকের গতি বাড়িয়ে সে দ্রুত পার্কের দিকে ছুটে যাচ্ছিল। রাতের নিস্তব্ধতা, একমাত্র বাইকের আওয়াজ আর ঠান্ডা হওয়ার সঙ্গে তার হৃদয়ের চাপ বেড়ে যাচ্ছিল। পার্কের কাছে পৌঁছে সে থামালো বাইক। মিসবাহ বাইকটা পার্ক করে পার্কের ভিতরে গেল। গিয়ে দেখলো রাত পার্কের দোলনায় বসে দোল খাচ্ছে। মিসবাহ খুব সাবধানে ইফার পিছনে গিয়ে দাঁড়িয়ে বলল, মিস লেখিকা, এত রাতে এখানে কেন? হঠাৎ মিসবাহ কণ্ঠ পেয়ে হকচকে পিছন ফিরে তাকালো। তুমি এখানে? আমি কি কেন এখানে? এটা আমার প্রশ্নের উত্তর না। আমার প্রশ্নের উত্তর দাও মিস লেখিকা। এত রাতে তুমি এইখানে কেন? তাও এই অবস্থায় প্লাজো, শার্ট আর গলাতে একটা স্কার্ফ পেঁচিয়ে চলে আসলে বাহিরে যদি কোনো বিপদ হতো তখন কি করতে? তুমি আমার পিছনে গোয়েন্দাগিরি করছো আর তুমি আমাকে তুমি করে বলছো? 100 বার বলবো, 1000 বার তুমি করে বলবো। মনে রেখো, তোমার প্রতি আমার নজর অলওয়েজ থাকবে। সে আমি তোমার থেকে 100 হাত দূরে থাকি। আর এই তো মাত্র 30 মিনিটের রাস্তা। মিসবা, ডোন্ট ক্রস ইউর লিমিট, লিভ মি অ্যালোন। I am not crossing my limit. I am worried about you because you are the most important of my life. Understand? মিসবা, তুমি যেগুলোকে ভালোবাসা বলেছো সেটা ভালোবাসা না, এটা জাস্ট একটা ইনফ্যাকচুয়েশন তোমার।
রেগে গেল মিসবা, প্রচন্ড রেগে গেল মিসবা। মিসবা কোনো কথা না বলে রাতকে নিয়ে পার্কের কোণের ছোট্ট কাঠের ঘরে ঢুকে দরজাটা আটকে দিল। ভিতরে আবছা অন্ধকার, শুধু জানালা দিয়ে আসা স্ট্রিট লাইটের হালকা আলো পড়ছিল। এই লেখিকা, কি সমস্যা তোর? হ্যাঁ, তুই আমার আবেগ না, তুই আমার ভালোবাসা না, তুই আমার আসক্তিও না। যা, সব মানলাম, তাও একটা কথা একবার শতবার বলবো। পৃথিবীর ধ্বংসের দ্বার প্রান্তেও বলবো আমি থাকতে চাই তোর সাথে। এই রাত নামে মেয়েটিকেই আমার লাগবেই। সবার বিরুদ্ধে গিয়ে হলেও বলবো আমি তোর সাথে থাকতে চাই। মিসবা ধপ করে বেঞ্চে বসে মাথার চুল দু হাতে চেপে ধরলো। আমি পাগল হয়ে যাচ্ছি। তোমার ব্যাপারে কেউ বাজে কথা বললে আমি নিজেকে সামলাতে পারি না। রাত বাকরুদ্ধ। এইরকম পরিস্থিতিতে রাত দিশেহারা অস্বস্তি তাকে গ্রাস করে নিচ্ছে। তুমি জানো মিস লেখিকা, ওই ছেলেকে কেন মেরেছি? ওই ছেলেটা তোমাকে নিয়ে বাজে কথা বলেছে। ওই ছেলেটা থেকেই জেনেছি তোমার ডিভোর্সের কথা। আমার লেখিকার দিকে আঙুল তুললে সেই আঙুল আমি কেটে টুকরো টুকরো করে কুত্তাকে খাওয়াবো। তোমার ভাগ, আমি মিসবা কাউকে দিব না। রাত জড়তা কাটিয়ে নিজেকে ধাতস্থ করে বলল, মিসবা, তোমার বয়স কম, তুমি কোনো কিছুই বুঝতে পারছো না। ক্ষিপ্ত নয়নে তাকালো মিসবা রাতের দিকে, তারপর বসা থেকে উঠে দাঁড়িয়ে দেয়ালের সাথে চেপে ধরলো। মিসবা গরম নিঃশ্বাস ইফার মুখে আছড়ে পড়ছে, তারপর লো ভয়েসে বলল, কিসের বয়স কম মিস লেখিকা? দুটো বাচ্চা জন্ম দেওয়ার যথেষ্ট বয়স হয়েছে। সময় হলে প্র্যাকটিক্যাল করে দেখাবো। চোখ বড় বড় হয়ে যায় রাত। রাতের বুকে ধুকধুকানি বেড়ে গেল। মিসবার হাত আবারও ওর কবজির চারপাশে শক্ত হয়ে গেল, যেন এক মুহূর্তের জন্য হারাতে চায় না। রাত কিছু বলতে গেলে মিসবা রাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। চোখ মুখ খিচে ফেলে রাত, ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর মিসবা রাতকে ছেড়ে দিয়ে তার বৃদ্ধাঙ্গুল দ্বারা ঠোঁটটা মুছে ফেলে বলল, ফেসবুকে একটা স্ট্যাটাসে দেখেছিলাম পুরুষ রাগ উঠলে নাকি তার শখের নারীর ঠোঁটে চুমু খেলে রাগটা কমে যায়। এখন তো দেখছি সত্যি। রাত হাত তুলে একটা চট দিতে নিলে মিসবা রাতের হাতটা ধরে ফেলে বলল, মিস লেখিকা, তুমি শুধু বয়সে সিনিয়র হয়েছো আর স্বভাব সব বাচ্চাদের মতো। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আমি বাসায় যাব, কোনো প্রকার ঘাটতেরামি নয়। আসো বলে হাত টেনে বাহিরে নিয়ে এসে পকেট থেকে একটা মাস্ক বের করে রাতকে পরিয়ে দিয়ে নিজেও পরে নিয়ে তারপর ইফার কোমর ধরে রাতকে তুলে বাইকে বসিয়ে দিল। সে নিজেও বাইকে বসে বাইক স্টার্ট দিল। বাড়ির সামনে এসে ওকে নামিয়ে দিয়ে কড়া গলায় শাসিয়ে দিয়ে গেল পরের বার যাতে এমন না করে। রাত রাগ নিয়ে বাড়িতে ঢুকে নিজের রুমে প্রবেশ করে দরজাটা লক দিয়ে বিছানায় শুয়ে পড়ল। লিভিং রুমে হইচইয়ের শব্দে ঘুম ভাঙলো রাতের। ঘড়িতে চোখ পড়তেই চোখ চড়কাস 9টা বাজে। আজ তার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। কাল সারা রাত চিন্তা করতে করতে ঘুম হয়নি, রাতের শেষের দিকে ঘুমিয়ে পড়েছিল। চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস নিল, তারপর ভাবলো আজ প্রিয়াকে সবটা খুলে বলতে হবে। মাথাটা ভার লাগছিল, ঘুমের ঘোর এখনো পুরোপুরি কাটেনি। বিছানা থেকে নেমে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ক্লান্ত চেহারাটা দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। গত কয়েকদিন ধরে ওর মাথার মধ্যে যেন একটা ঝড় বয়ে যাচ্ছে। ড্রেস বদলে ব্যাগটা নিয়ে লিভিং রুমে আসতেই প্রিয়া ওর দিকে তাকিয়ে বলল, ওহো ম্যাডাম, উঠেছেন? কাল রাত তো ফোনও ধরিসনি, কি হয়েছে বলতো? রাত একটা ক্লান্ত হাসি দিল। অনেক কিছু বলার আছে প্রিয়া, চল বাইরে কোথাও বসি, তোকে সব বলবো। প্রিয়া ভ্রু কুঁচকালো, বুঝতে পারছিল কিছু একটা ঘটেছে। ঠিক আছে, তবে আগে ব্রেকফাস্ট করে নে। তোর মুখ দেখে মনে হচ্ছে গতকাল রাতে ঘুম আসেনি ঠিক মতন। রাত আর কিছু বলল না, শুধু মাথা নেড়ে রাজি হলো। রাত আর প্রিয়া ব্রেকফাস্ট করতে বসলো। 2টো রুটি আর ডিম সিদ্ধ আর একটা কলা খেয়ে ওরা বের হয়ে গেল কলেজের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে প্রিয়া বলল, বল কি বলবি? এখন না, পরে, আগে ক্লাসটা শেষ করি তারপর। ও আচ্ছা, বলছি তোর সময় মতন। রাত বিনিময়ে হাসলো। কলেজে পৌঁছে ওরা ক্লাসরুমে গিয়ে বসলো। একটু পর স্যার আসলো। ক্লাস চলছে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করছে, কিন্তু রাতের মনটা ক্লাসরুমে নেই। মনের ভিতর যেন তুফান চলছে। রাত, বোর্ডের দিকে একটু তাকাবে? হঠাৎ প্রফেসরের কণ্ঠে চমকে উঠলো রাত। আশেপাশে সবাই ওর দিকে তাকিয়ে আছে। রাত লজ্জায় মাথা নিচু করে নিয়ে আস্তে করে বলল, জি স্যার, সরি। প্রফেসর একটু বিরক্ত হয়ে বললেন, মনোযোগ দিয়ে ক্লাস করো, নয়তো ক্লাস থেকে বেরিয়ে যেতে পারো। রাত দ্রুত মাথা নাড়ল। আজ যে ওর অবস্থা ভালো না সেটা বোঝানোর সুযোগ নেই। নিজেকে ধাতস্থ করে বোর্ডের দিকে তাকালো, কিন্তু মন এখনো এক জায়গায় স্থির হচ্ছে না। ক্লাস শেষ হতে প্রিয়া আর রাত একসাথে ক্লাসরুম থেকে বের হয়ে ক্যান্টিনে গেল। ক্যান্টিনে ঢুকতেই প্রিয়া একটা টেবিল দেখে বসে পড়ল, আর রাত কাউন্টারের দিকে এগিয়ে গেল অর্ডার দিতে।
2টা কফি আর 2টো চিকেন স্যান্ডউইচ প্লিজ। অর্ডার দেওয়ার পর সে প্রিয়ার পাশে এসে বসলো। প্রিয়া বলল, আজ গ্রুপের কেউ আসেনি, তুই আর আমি? হুম। ওদের কথা মাঝে খাবার এসে গেল। রাত আর প্রিয়া কফির মগে চুমুক দিয়ে কফির মগটা রেখে প্রিয়া বলল, এখন বলতো কি হয়েছে? প্রিয়া, আমি বুঝতে পারছি না কথাটা তোকে কিভাবে বলবো আর তুই কিভাবে নিবি। কি হয়েছে বলতো, জটিল কিছু? প্রিয়া, কথাটা মিসবাকে নিয়ে। আমার ভাইয়াটা আবার কি করলো? রাত কিছু বলতে যাবে ঠিক সেই সময় ক্যান্টিনে ঝামেলা শুরু হলো। কলেজে 2 গ্রুপের মধ্যে লেগেছে। ক্যান্টিন হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠলো। একদল ছেলেরা অন্য একটা গ্রুপের সাথে তর্কে জড়িয়ে পড়েছে। প্রথমে শুধু কথা কাটাকাটি হলো, মুহূর্তের মধ্যে সেটা হাতাহাতিতে গড়ালো। চেয়ার পড়ে যাওয়ার শব্দ, ধাক্কাধাক্কি, পুরো ক্যান্টিনে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো। প্রিয়া বিরক্ত হয়ে বলল, এই কলেজের ছেলেগুলোর কোনোদিনই বুদ্ধি হবে না। রাত কিছু বলবে এমন সময় একটা চেয়ার ধাক্কা খেয়ে ওদের টেবিলের একপাশে এসে পড়লো। রাত আর প্রিয়া দুজনে এক ঝটকায় উঠে দাঁড়ালো। ঠিক তখনই বাইরে থেকে ভারী গলায় কেউ চিৎকার করে বলল, স্টপ ইট, না হলে খবর আছে। রাত কৌতূহলী হয়ে দেখলো দরজার সামনে মিসবা দাঁড়িয়ে আছে। ক্যান্টিনে উত্তেজনা আর মারামারি তুঙ্গে পৌঁছেছে। একে একে বিভিন্ন চেয়ার উল্টে পড়ছে। ঝগড়া আর চেঁচামেচির মধ্যে কেউ কাউকে থামানোর চেষ্টা করছে না। একদল ছাত্র তাদের গা ঘেঁষে তর্ক করছে, আর অপরপক্ষ তাদের উপর চড়াও হয়ে যায়। প্রথমে কয়েকটা হাতে হাত মেরে থেমে যাওয়ার মতো মনে হলো, মুহূর্তের মধ্যে সেটা বিশাল মারামারিতে রূপ নেয়। কেউ কাউকে ধাক্কাচ্ছে, কেউ আরেকজনকে ধরে ফেলে চুল টানছে। চেয়ারগুলো উল্টে গিয়ে ক্যান্টিনের মেঝেতে পড়ে যাচ্ছে। খাবারের টেবিলগুলো একে একে পাশ কাটিয়ে ছড়িয়ে পড়ছে। কিছু ছেলেরা আরো চিৎকার করে বলে, কি চাও, চলো আমি দেখিয়ে দিচ্ছি। মিসবাহ হঠাৎ ক্যান্টিনের দরজায় দাঁড়িয়ে নিজের শক্তি প্রকাশ করে। তার হাতে হকি স্টিক আর চোখে এক ধরনের আগুন। সে চিৎকার করে। স্টপ ইট, না হলে খবর আছে। এরপরই তার পুরো শরীরে তেজ উপচে পড়ছে। একটা মুহূর্তের জন্য সবাই থেমে যায়, কিন্তু সেটা ছিল অস্থায়ী। মিসবাহ দৃঢ় পদক্ষেপের পর আবার মারামারি শুরু হয়। মিসবাহ আর তার প্রতিপক্ষ একে অপরের দিকে ছুটে গিয়ে হাতে হাত, পায়ে পা মারছে। তাকে থামানোর জন্য কেউ এগিয়ে আসছে না। তবে মিসবাহ প্রতিটি আঘাতের সঙ্গে দৃঢ়ভাবে প্রতিরোধ করছে। সে একে একে দুইজনকে নিচে ফেলে দেয়, তারপর উজ্জ্বল চোখে পাশের দলের দিকে তাকায়। ক্যান্টিনে চরম বিশৃঙ্খলা এবং চারপাশে দৌড়ানো ছেলেরা একে অপরকে এড়িয়ে চলে। কিছু ছাত্র তাদের বন্ধুদের হ্যান্ডেলিং করছে, অন্যরা সাহায্য করার চেষ্টা করছে। কিন্তু মিসবার উপস্থিতি দেখে পরিস্থিতি আরো গরম হয়ে যাচ্ছে। মারামারি চলতেই থাকলো। চারপাশে বিশৃঙ্খলা আরো বেড়ে গেল। হঠাৎ একটা লাঠি এসে রাতের কপালে আছড়ে পড়লো। রাত এক মুহূর্তের জন্য তীক্ষ্ণ ব্যথায় কেঁপে উঠলো। সে আর্তনাদ করতে করতে হাত দিয়ে কপাল চেপে ধরলো, আর রক্তের স্রোত বের হতে শুরু করলো। রাত ভয়ঙ্করভাবে চিৎকার করে উঠল। তার কপাল থেকে গড়িয়ে রক্ত পড়তে লাগলো, আর সে চেষ্টা করছিল নিজেকে সামলাতে, কিন্তু দারুণ যন্ত্রণা তাকে পুরোপুরি জড়িয়ে ফেললো। প্রিয়া দ্রুত এগিয়ে এসে রাতের পাশে দাঁড়িয়ে বলল, রাত, তুই ঠিক আছো? তবে রাত কোনো উত্তর দিতে পারল না, শুধু তীব্র কষ্টে শ্বাস নিতে চেষ্টা করছিল। মিসবাহ তখনই এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, কি হয়েছে রাত, কে করেছে এটা? তার চোখে রাগ আর ভয়াল দৃষ্টি ছিল। সে দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা করছিল। এই মুহূর্তে রাতের আর্তনাদের মধ্যে পুরো পরিবেশ যেন থমকে গেল। মিসবাহ রাগে একটা বিশ্রী গালি দিয়ে বলল, কার এত বড় সাহস, মিসবাহ কলিজার দিকে হাত বাড়াস, তাকে আঘাত করিস? সাহস থাকলে সামনে আয়, আর তার আড়াত ইচ্ছা বড়া বানাবো। প্রিয়া তার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেল। একবার তার ভাইয়ের দিকে গভীর দৃষ্টিতে তাকালো, তো একবার নিচে পড়ে থাকা ব্যথায় ছটফট করতে থাকা রাতের দিকে। তার চোখে চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠল। মিসবাহ তীব্র রাগে গাটা দুলিয়ে দিয়ে হাতে থাকা হকি স্টিক দিয়ে এক ঝলক মারামারি শুরু করলো। তার চোখে আগুনের মতো উত্তেজনা ছিল, আর চারপাশে সবাই যেন ভয়ে শিহরিত। মিসবাহ আরো তীব্রভাবে হকি স্টিক নিয়ে মারামারি করতে লাগলো। তার একে একে আক্রমণগুলি গতি পাচ্ছিল, আর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেরা তার সামনে থমকে যাচ্ছিল। মিসবার রাগ যেন বিরামহীন ঢেউয়ের মতো ছড়িয়ে পড়ছিল। তার আক্রমণ দেখে বাকিরা পিছিয়ে যেতে লাগলো, কিন্তু কিছু সাহসী ছেলেরা এখনো থামতে পারেনি। প্রিয়া এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল। তখন সে কিছু না ভেবেই এগিয়ে গিয়ে বলল, ভাই থাম, আর মারামারি করিস না। না আপু, ওরা মিস লেখিকার গায়ে হাত দিয়েছে, ওর কপাল থেকে রক্ত ঝরিয়েছে। ওরা জানে না মিসবার কাছে পৃথিবী মানে রাত। মিসবাহ বেঁচে থাকার অক্সিজেন, আমার অন্তর, আমার আত্মা, আমার প্রাণ।
আমার ভালোবাসা, আমার অনুভূতি সব ও। মিসবাহ কথা বলতে বলতে হাতে থাকা হকি স্টিক দিয়ে মারতে থাকে। প্রিয়ার চোখে ভয় আর অবিশ্বাস একসাথে ফুটে উঠলো। তার ভাই, যাকে সে সবসময় জানতো এক ধরনের শান্ত এবং সোজা সাপটা, আজ সে এমন এক অবস্থা তৈরি করেছে যে তার কাছে এটাই যেন একটি অন্য মানুষ। প্রিয়া তার ভাইয়ের সামনে দাঁড়িয়ে এক মুঠো শক্তি নিয়ে বলল, থাম ভাই, রাতের এখনও ট্রিটমেন্টের দরকার। আয় ভাই, আগে ওকে হসপিটাল নিয়ে যাই। মিসবাহ কিছুটা সময় নিল। তার হাতটা কাঁপছিল, সে যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারছিল না। রাতের কপালে রক্ত দেখতে তার হৃদয়টা আছড়ে পড়ছিল। তার চোখের আগুন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছিল, কিন্তু তার মনের মধ্যে এখনো এক ধরনের উদ্বেগ ছিল। মিসবাহ রাতের মাথাটা বুকের কাছে চেপে ধরে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থাকলো। রাতের রক্তের ছাপ এবং তার নিঃশ্বাসের অস্থিরতা দেখে তার মধ্যে এক ধরনের অবশ হয়ে যাওয়া অনুভূতি ছিল। তবে এক মুহূর্তে সে নিজের ভয় আর উদ্বেগকে পেছনে ফেলে রাতকে কোলে তুলে নিল। প্রিয়া কিছুটা সময় নিঃশব্দে দাঁড়িয়েছিল, তারপর দ্রুত মিসবার পাশে এসে দাঁড়িয়ে বলল, চল তাড়াতাড়ি। মিসবাহ কোনো কথা না বলে মাথা নেড়ে রাতকে নিয়ে দ্রুত হসপিটালের দিকে রওনা হয়ে গেল। তার চোখে একটাই চিন্তা, রাত অবস্থা যেন আরো খারাপ না হয় এবং সে দ্রুত সুস্থ হয়ে উঠুক। মিসবাহ পিছু পিছু প্রিয়া গেল। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে মিসবাহ, ভিতরে প্রিয়া আর রাত। রাত প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমি তোকে মিসবাহের ব্যবহারের কথা বলতে চেয়েছিলাম, বাট তখন গন্ডগোলটা শুরু হয়। প্লিজ প্রিয়া, ওকে বোঝা। ওর হোল লাইফটা পড়ে আছে আর সে এইরকম আবেগে গা ভাসিয়ে দিচ্ছে। প্রিয়া একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, এতে আমি ক্ষতি কিছু দেখছি না রাত। এতে আমি মিসবার বুটা দেখতেই পারছি না। আর তুই যেইটাকে ওর আবেগ বলছিস আজকের ঘটনার পর, আমার কোনো ডাউট নেই ওকে তোকে ভালোবাসে। এখন একসেপ্ট করা আর না করা এটাই তোর ব্যাপার। তুই এটা সাপোর্ট করছিস? লাইক সিরিয়াসলি? আমাকে কি তোর অশিক্ষিত মনে হয়? আমি যথেষ্ট শিক্ষিত, তাই ওকে সাপোর্ট না করার কিচ্ছু নেই। থাক তুই, আমি চাই। আমার পাগল ভাইটা অপেক্ষা করছে তোর সাথে দেখা করতে। বলে সে বের হয়ে যায় কেবিন থেকে। গিয়ে তার ভাইয়ের পাশে দাঁড়িয়ে বলল, কিরে, ছোট থেকে সব কিছু শেয়ার করতি, তবে এটা কেন করিসনি? আপু, আমি বলতে চেয়েছিলাম, বাট তুমি কিভাবে রিয়াক্ট করবি সেটাই বুঝতে পারিনি। ফুল সাপোর্ট করি তোকে, তবে আমার বান্ধবীটাকে তুই কখনো কষ্ট দিস না। যা দেখা করে আয়। মিসবাহ চকিত নজরে তার বোনের দিকে তাকিয়ে একটু হাসি দিয়ে দৌড়ে গেল রাতের কেবিনে। গিয়ে দেখলো রাত বিছানায় হেলান দিয়ে বসে আছে। তার কপালে ব্যান্ডেজ বাঁধা। যদিও ব্যথা কিছুটা কমেছে, কিন্তু মাথার ভিতর এখনো ঝিমঝিম করছে। মিসবাহ দরজার সামনে দাঁড়িয়ে ডাক দিল। মিস লেখিকা। বন্ধ করা চোখ জোড়া ধীরে ধীরে খুলে তাকালো মিসবার পানে। মিসবাহ বেডের পাশে রাখা চেয়ারটাতে বসলো, তারপর বলল, কেমন আছো? ভালো আছি, তবে কপালটা কেমন যেন ভারী লাগছে। সরি মিস লেখিকা, আমি তোমায় প্রোটেক্ট করতে পারিনি। তোমার গায়ে আঘাত লাগবে এটা আমি ভাবতেই পারিনি। মিসবাহ প্লিজ বন্ধ করো এসব। এসব ঠিক না, যা মন চাইছে তাই করছো। তোমার কি মনে হয় এইসব করে সব সমাধান করবে? এইসব আর ঝামেলা সৃষ্টি করবে। আজকে যে কথাগুলো তুমি ক্যান্টিনে বললে, সেই কথাগুলো যদি প্রিয়া ছাড়া অন্য কোনো ব্যক্তি শুনতো, তাহলে আমার মান সম্মান কোথায় যেত? হাত জোর করে বলছি, প্লিজ, আমার জীবনটা এমনিতেই বিষাক্ত, তিক্ততা ভরা, এইটা বাড়িয়ে দিও না। মিসবাহ রক্তজবা চোখে রাতের দিকে তাকিয়ে বলল, বেশ ঠিক আছে, তোমায় যদি আমার ভালোবাসা প্রকাশ করা নিয়ে এত সমস্যা, তাহলে আমি প্রকাশ করা বন্ধ করে দিব, কিন্তু তোমায় ছাড়বো না। যখন আমার মনে হবে সময় এসেছে ঠিক, তখন তোমাকে আমার করে নিব মিস লেখিকা। ভালোবাসলে বেহায়া হতে হয়, আমি না হয় তাই হইলাম, কিন্তু সর্বোপরি আমার তোমারই লাগবো। সে তুমি রাজি থাহো আর না থাহো। আমি ফর্মালিটি সেরে আসি, তারপর না হয় বাড়িতে পৌঁছে দিব। আপুকে পাঠিয়ে দিচ্ছি তোমার কাছে। বলে মিসবাহ চলে গেল। প্রিয়া আসলো রাতের কাছে, বসলো, কিন্তু কিছু বলল না। ঠিক তার 10 মিনিট পর মিসবাহ এলো। রাতের দিকে তাকিয়ে বলল, মিস লেখিকা, চলো বাসায় যেতে হবে। ওরা তিনজন একসাথে বাসার দিকে রওনা দিল। মিসবাহ রাতকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেল, আর ওদের বাড়ির ভিতরে যায়নি। কিন্তু হৃদয়ে একটা দামি অংশ ফেলে যাচ্ছে এই বাড়িতে। ঠিক সময় মতো সে এই দামি অংশটা ঠিকই নিয়ে যাবে সসম্মানে। এইটাই সে দৃঢ় প্রতিজ্ঞা করলো। মিসবাহ বাইক চালাচ্ছে আর প্রিয়া তার বাইকের পেছনে বসে থেকে বলল, আমাদের জীবনটা খুব ছোট, কিন্তু জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা খুব বড়। যদি রাত তোর ভাগ্যে থাকে,
তাহলে তুই ঠিকই পাবি। অবশ্যই আমি তাকে পাবো, কারণ আমার বাবা জোর দিয়ে সৃজন হয়েছে। আমার ঘরেই ঘরণী হবে, আর কারো না। আপু, তুই মিলিয়ে নিও। আমি না হয় প্রকাশ করাটা বন্ধ করে দিব, কিন্তু তার মানে এই না ভালোবাসা বন্ধ হয়ে যাবে। আমার নিঃশ্বাস যতদিন চলবে ততদিনে আমার অন্তর নামক সিন্ধুকে তার জন্য ভালোবাসা থাকবে। আমার প্রতিটি মোনাজাতে শুধু ওই থাকে। আমি আমি দিনে রাতে বছরে মাসে যতবার শ্বাস নেই ততবার ওর আমার শ্বাসের মধ্যে ওর নাম চলে আসে। বাড়ির লোক না মানলেও সমস্যা নেই, দরকার হলে আলাদা একটা কুঠির করব, সেটাই দুজন সংসার বাঁধবো। প্রিয়া তার ভাইয়ের কাঁধে চাপড় দিয়ে বলল, বাহ, সাব্বাস। এই না হলে রহমান বাড়ির ছোট ছেলে। আই এম প্রাউড অফ ইউ। আপু, নাম এসে গেছি বাড়িতে। তুই এখন কোথায় যাবি? বাড়িতে যাবি না? না, আমি মিস লেখিকার সিকিউরিটি ঠিক করে আসি। আমি ওর সঙ্গী, সে আমি ওর কাছে থাকি বা দূরে ডাজেন্ট ম্যাটার, তবে আমার ভালোবাসা অলওয়েজ ঘিরে থাকবে। যা তুই বাড়িতে। প্রিয়া আর কথা না বলে সে চলে যায় বাড়ির ভিতরে। তবে সে এইটুকু বুঝে নিয়েছে অসম্ভব ভালোবাসে তার ভাইটা রাতকে, আর অসম্ভব রেসপেক্ট করে। এখন কথা হচ্ছে রাত কবে বুঝবে, সে আদৌ গ্রহণ করে নিতে পারবে মিসবার ভালোবাসা, নাকি বয়সে ছোট বলে দূরে সরিয়ে দিবে। তার ভাইটা বড্ড ম্যাচিউর হয়ে যাচ্ছে। এখন দেখা যাক কি হবে তাদের এই অলিখিত ভবিষ্যৎ। দেখতে দেখতে 3টা দিন হয়ে গেল। সেই দিনের পর থেকে মিসবা আর ওর সামনে আসেনি। কেমন যেন এক অদ্ভুত শূন্যতা অনুভব করছে। কোনো এক অদৃশ্য বেড়াজালে আটকে গেছে রাত। মন বলে মিসবাকে সায় দিতে, আর মস্তিষ্ক বলে না, কখনো না, সমাজ কি বলবে। আর ওর মা বাবা ভাই আত্মীয় স্বজনরাই বা কি বলবে। যদি তার চরিত্রে কলঙ্ক লেপে দেয় তখন কি করবে সে। তার থেকে ভালো মনকে সে প্রশ্রয় দেয় না, তার থেকে ভালো সে একা থাকুক। এমনিতেই তার জীবনে একটা কলঙ্ক আছে, আর কলঙ্কের কালি সে আর মারতে পারবে না। দীর্ঘশ্বাস ফেলে সে জানালার কাছ থেকে সরে এসে পড়ার টেবিলে গিয়ে বসে। ড্রয়ার খুলে সে একটা ডায়েরি খুলে লিখতে থাকে তার জীবনের ঘটনা। হুট করে লিভিং রুম থেকে ডাক আসে। রাত ডায়েরিটা বন্ধ করে নিচে যায়, গিয়ে দেখে তার বাবা এসেছে। কতদিন পর বাবাকে দেখলো। রাতকে আর পায়কে, দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। তিনি স্নেহের হাত মাথায় রেখে বলল, আমার আম্মাজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। এই যে আমার আম্মাজানের দেখা পাইছি, তা আম্মাজান তোমার মুখখানা এমন দেখায় কে? ঠিকই আছি, কিন্তু তুমি অনেক দিন পর এসেছো তো, তাই এমন লাগছে। তখনই মিসেস ইয়াসমিন বলে উঠলেন, হইছে, বাপ বেটির সোহাগ পরে হইব, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিন। রাতের বাবা ইকবাল ভুইয়া হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে ফ্রেশ হতে গেল। রাতও ব্যস্ত পায়ে কিচেন রুমে গিয়ে নাস্তা বানাতে লাগলো। রাতকে কিচেন রুমে দেখে তার মা বলল, এই তোর এখন কিচেন রুমে কি? যা গিয়ে পড়তে বস, আমি নাস্তা বানাচ্ছি। এখন পড়তে ইচ্ছে করছে না। পড়তে ইচ্ছে না করলে রেস্ট কর। মাথার ক্ষত নিয়ে তোকে কিচেন রুমে আসতে হবে না। কি আর করার। রাত তার রুমে গিয়ে বেলকুনিতে আসলো। কিন্তু রাত তো আর জানে না একজোড়া মুগ্ধ চোখ রাতকে দেখছে। মিসবা রাতের সামনে না আসলেও রাতকে দূর থেকে দেখছে 3 দিন ধরে, যেন রাতের কোনো সমস্যা না হয়, আর ওর চেলা পেলাতে 24 ঘন্টার জন্য কাজে লাগিয়েছে। লিভিং রুম থেকে রাতের ডাক পড়তে রাত ব্যালকনি থেকে দ্রুত পায়ে এসে ব্যালকনি দরজাটা লক করে দিয়ে তারপর সে চলে গেল নিচে। নিচে আসতেই দেখে তার ভাইয়াও চলে আসছে। সে দৌড়ে তাদের দুজনের মাঝখানে গিয়ে বসলো। মাহফুজ রাতের মাথায় চাটি মেরে বলল, একটু আসতে তো আসতে পারিস, যদি পড়ে গিয়ে ব্যথা পাস তখন কি হবে? ভেঙচি কেটে বাবাকে জড়িয়ে ধরলো। মেয়েরা সবসময় আহ্লাদি, আর সেটা যদি হয় বাবা আর ভাই, তাহলে তো কোনো কথাই নেই। ওদের খুনসুটির মাঝে ওদের মা নাস্তা নিয়ে আসলো। কতদিন পর পরিবারের সকলের সাথে সে নাস্তা করছে তার কোনো হিসাবই নেই। আনন্দের এই মুহূর্তে হুট করে ভেসে ওঠে মিসবার মুখটা। পরিবারের সকল অনুষ্ঠানে মিসবা আর প্রিয়া থাকে। 3 দিন ধরে প্রিয়াটারও কোনো খবর নেই, ফোন দিলেও ধরে না। মনে মনে ভাবলো কাল প্রিয়াদের বাড়ি যাবে। কিরে বোন, নাস্তা করছিস না কেন? এই তো করছি। বলে রাত একটু খাবার মুখে তুলে নিল। নাস্তা শেষে রাত তার রুমে এলো। ফোনটা হাতে নিয়ে প্রিয়াকে একটা টেক্সট করলো, বাট প্রিয়া কোনো রিপ্লাই দিল না। বিক্ষিপ্ত মন নিয়ে একটা স্লিপিং পিল নিয়ে ঘুমের অতল গহ্বরে তলিয়ে গেল। ডিনারে ওর বাবা ওকে ডাকতে এসে দেখলো রাত ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে তারপর কম্বলটা ভালো করে টেনে দিয়ে দরজাটা টেনে দিয়ে চলে গেল।
মিসবাহ, প্রিয়া, হাবিব আর ও বাবা মা একসাথে বসে ডিনার করছিল। মিসবাহ মুখের খাবারটা শেষ করে বলল, বাবা, একটা কথা ছিল। বাবা, আমি তোমার আর ভাইয়ার সাথে বিজনেসে বসতে চাই। মুহূর্তে যেন সবার মাথায় বাজ পড়লো, বাট প্রিয়া মনে মনে খুশি হলো। ওদের বাবা সাব্বিরুর রহমান ভাত মাখতে মাখতে বললেন, কি কথা? তোমার বয়স এখনো হয়নি, তুমি ছোট, দায়িত্ব নিতে পারবে না। মিসবাহ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কি বলো বাবা, কোথায় ছোট? পাকা বিয়ের বয়স হয়েছে, এবং কি বিয়ের পর বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার বয়সও হয়েছে। প্রিয়া মিটমিট হাসলো। মিসবাহ কথা শুনে ওদের বাবার কাশি শুরু হলো। মিসবাহ দিকে তাকিয়ে বলল, ফাজিল ছেলে, গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? এইখানে সবাই তোমার গুরুজন, বেয়াদব ছেলে একটা। কথাটা বলে তিনি হাতটা ধুয়ে চলে যেতে যেতে বলল, কাল সকালে রেডি হয়ে আমার সাথে অফিসে যাবে, দেখবো কত দায়িত্ব নিতে পারো তুমি। 32 পাটি দাঁত বের করে একটা হাসি দিল মিসবাহ। প্রিয়া ওর কাঁধে একটা থাপ্পড় মেরে বলল, ফাজিল একটা। জানো মেজা, আমি আসছি, তোর ড্রেসগুলো বের করে রাখ, আমি আয়রন করে দিব। মিসবাহ মাথা নাড়িয়ে চলে গেল রুমের দিকে। প্রিয়া সব কাজ সেরে তার ভাইয়ের রুমে গিয়ে নিজের পছন্দের মতো জামা বের করে আয়রন করে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো রাতের নাম্বার থেকে মেসেজ। খানিকটা রেগে আছে ইফার প্রতি। সে আর টেক্সটের মেসেজ রিপ্লাই দিল না। বিছানাটা গুছিয়ে সুন্দর করে তারপর সে বিছানায় শুয়ে পড়লো। কিছুক্ষণ এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে পড়লো। রাত খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গায়ে একটা চাদর জড়িয়ে বাসা থেকে বের হয় প্রিয়াদের বাড়ি যাওয়ার জন্য। সকালের ঠান্ডা পরিবেশে রাত হাঁটতে ভালোই লাগছে। হাঁটতে হাঁটতে চলে আসলো প্রিয়াদের বাড়িতে। কলিং বেলটা চাপতেই ওদের বাড়ির কাজের মেয়েটা দরজা খুলে দেয়। রাত হাসি দিয়ে ভিতরে ঢুকে সোজা প্রিয়ার রুমে চলে যায়। গিয়ে দেখে প্রিয়া মরার মতো ঘুরে ঘুমাচ্ছে। রাত গিয়ে প্রিয়াকে ডাকলো। এই প্রিয়া, প্রিয়া ওঠ। এইভাবে বেশ কয়েকবার ডাকার পর প্রিয়া উঠলো। এত সকালে প্রিয়া রাতকে দেখে ভ্রুজোড়া কুঁচকে ফেললো। রাত টেনে প্রিয়াকে উঠিয়ে নিজেও প্রিয়ার পাশে বসে বলল, কি রে, রেগে আছিস? রাগ করারই তো কথাই, তাই না? রাত মুচকি হেসে বলল, একবার নিজেকে আমার জায়গায় দাঁড় করিয়ে দেখ, তাহলে বুঝবি। প্রিয়া কপাল জোড়া ভাঁজ করে বলল, অতীত সবার জীবনেই থাকে রাত, তার মানে এই না যে সবাই সেই অতীতটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকবে। জীবন কখনো মানুষকে দ্বিতীয় সুযোগ দেয় না, যদি একবার দেয় তাহলে তা কাজে লাগাতে হয়। এখন তুই ভাব আমি কি ভুল কিছু বলেছি, আর যদি বলিস সমাজ, তাহলে আমি বলবো এমন সমাজের মুখে ঝাঁটা মার, এমন সমাজ লাগবে না। তুই যদি না খেয়ে থাকিস তাহলে কি একবেলা খাবার দিয়ে যাবে তোকে? দিবে না তো, তাহলে সমাজকে কেন এত প্রাধান্য দিবি? আর যদি বলিস পরিবার, তাহলে আমি বলবো তোরা দুজন যদি ঠিক থাকিস তাহলে কোনো বাধাই কিছু না। এখন বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। রাত ফোঁস করে শ্বাস নিয়ে বলল, তোকে একটা কথা বলি, কাউকে বলিস না প্লিজ। ঠিক আছে, বলবো না, বল। এমন না যে তোর ভাইয়ের প্রতি আমার কোনো ফিলিংস নেই, কিন্তু আমি ভয়ে। সেটা প্রশ্রয় দেয়নি। একবার মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, আমি চাই না দ্বিতীয়বার সেটা নিয়ে টানাটানি করুক, কেউ আমার চরিত্রের দিকে আঙ্গুল তুলুক। তুই শুধু আমার ভাইয়ের উপর বিশ্বাস রাখ, আমি বলছি না তোকে আমার। ভাইয়ের সাথে রিলেশন কর, আমি বলবো তুই আমাদের ঘরের বউ হয়ে আয়। রাত একটু ম্লান হাসলো, যেন তার হাসিতে না পাওয়ার আক্ষেপ কষ্ট রয়েছে। কি হয়েছে হঠাৎ এমন হাসি? এমনি হাসলাম, থাক তুই, আমি যাই, তোর সাথে কথা বলার ছিল তাই বলতে এলাম। চলে যাচ্ছিস? আমার ভাইয়ের কথাটা ভাববি না? তোর ভাইকে আল্লাহ হাতে ছেড়ে দিছি, যদি কিসমতে থেকে থাকে তাহলে আমি তোদের ঘরেরই বউ হব। কিছু খেয়ে যাবি না? খালি মুখে চলে যাবি? আমি এখন যাই। আজ কলেজে যাবি তো? যাব। আসছি বলে চলে যেতে নিলে হুট করে দেখা হয় মিসবার সাথে। চোখাচোখি হতে চোখ নামিয়ে চলে যেতে নিলে মিসবা বলল, মিস লেখিকা, তুমি একা যাবে? আমি একটু তোমার সাথে যাই, তোমাকে এগিয়ে দিয়ে আসি। মিসবা মনে করেছিল রাত না করবে, কিন্তু মিসবাকে ভুল প্রমাণ করে দিয়ে রাত বলল, বাহ, পারমিশন কবে থেকে নেওয়া শুরু করলে মিসবা? আমাকে কিস করার আগে তুমি পারমিশন নিছিলা? বলে চলে যেতে নিলে মিসবা মাথা চুলকে ঠোঁট কামড়িয়ে হেসে তারপর রাতের সাথে সাথে গেল। ঠান্ডা আবহাওয়া, দুইজন হাঁটছে। মিসবা খুব ইচ্ছে করছে রাতের হাতটা ছুঁয়ে দিতে, কিন্তু নিজের ইচ্ছাটাকে দমিয়ে নিয়ে বলল, মিস লেখিকা, জানো আজ থেকে আমি অফিস জয়েন করব। বিস্মিত নয়নে তাকালো মিসবার পানে রাত। রাতের মুখের এক্সপ্রেশন দেখে হাসি পেল নিজের।
হাসিটা চেপে রেখে বলল। কি হলো মিস লেখিকা, তুমি খুশি হওনি? রাত নিজেকে একটু ধাতস্থ করে বলল। তোমার এখন লেখাপড়া করার দরকার, তা না করে তুমি কাজ করবে। নিজের ক্যারিয়ারের দিকে ফোকাস করো মিসবা। মিসবা সাহস করে বলল, মিস লেখিকা, তোমার হাত দুটো ধরতে দিবা? একটু ধরে। মিসবা কণ্ঠের গভীর আকুলতা সে উপেক্ষা করতে পারেনি, সে চুপ করে রইল। মৌনতাই সম্মতির লক্ষণ। অধীর সাহস করে মিসবা রাতের হাতটা ধরে বলল। মিস লেখিকা, তুমি আমার ক্যারিয়ার। তোমাকে না পেলে আমি ব্যর্থ হতো। তুমি আমার সাফল্যের চাবিকাঠি। তুমি ভয় পাইও না মিস লেখিকা, তুমি আমার বউ হইবা। আমি এতটা ভালো মানুষ না। আমার রন্ধনে রন্ধনে শয়তানি। আমি নায়ক বাপ্পারাজের মতো বলতে পারবো না, চাচা হেনা কোথায়, বাড়িঘরে তো সাজানো কেন। তারপর না গাইতে পারবো রিয়াজের মতো, ও প্রিয়া তুমি কোথায়। আমার তুমিটাকেই লাগবে। রাত ফিক করে হেসে দিয়ে বলল। ফাজিল বেটা, সরো, আমি বাসায় যাব। সাবধানে অফিস যেও। আল্লাহ হাফেজ। বলে রাত চলে গেল, কিন্তু পিছনে রেখে গেল একটা তৃষ্ণার্ত চোখ, যাকে দেখার জন্য প্রতিনিয়ত কাতর হয়। মিসবা ততক্ষণ তাকিয়ে রইল যতক্ষণ না ওকে দেখা যায়। দেখা শেষ তো সে বাড়ির পথে হাঁটা দিল। রাতের বাবা মা ভাই সবাই মিলে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট করতে করতে রাতের বাবা বলল। মা, রাত তোমার সাথে কথা ছিল। কিছুকাল রাতে তুমি ঘুমিয়ে পড়ায় আমি আর বলতে পারিনি। বলো। তিনি একটু চুপ থেকে তারপর বলতে শুরু করলো। দেখো, আমাদের তো বয়স হচ্ছে, এইবার তোমার ভবিষ্যৎটা একটু সিকিওর করতে চাই। রাত বলে উঠল। সিকিউর মানে? কিরকম সিকিউর? তোমার বিয়ে দিতে চাই। ছেলে খুব ভালো, মালয়েশিয়া থাকে, ভালো চাকরি। তুমি সুখে থাকবে। আজ সন্ধ্যায় ওরা আসবে তোমায় দেখতে। মুহূর্তে মেজাজ বিগড়ে গেল রাতের। রকচটা ভাব নিয়ে বলল। আগেরটার ক্ষেত্রেও তো বলেছো ছেলে ভালো, কিন্তু তারপর কি হলো? সেই আমি কলঙ্কিত হলাম। এই ক্ষেত্রে যে এমন হবে না সেটার কি গ্যারান্টি আছে? আচ্ছা, আগে দেখতে আসুক। যদি তোর ভালো না লাগে তাহলে না করে দিস। মাহফুজ বলে উঠল। আহ বাবা, কি শুরু করেছো? আমার ছোট বোন তো আর বানের জলে ভেসে আসেনি। ও স্বাধীন চেতার মানুষ। ও যদি বিয়ে করতে না চায় জোর কেন করো? ওর পুরনো ক্ষতগুলো এখনো শুকায়নি, আর নতুন করে ক্ষত সৃষ্টি করো না। রাত কিছু বলল না, কাঁধে ব্যাগ নিয়ে সে চলে গেল। আর পিছন ফিরে দেখলো না। কলেজ ক্যাম্পাসে বসে আছে প্রিয়া, রাত আর তাদের সার্কেল। রাতের মুখটা ভার করে রেখে আছে প্রিয়া। অনেকক্ষণ ধরে নোটিশ করছে, কিন্তু মানুষ আছে বলে সে কিছু জিজ্ঞেস করতে পারছে না। বেল বাজাতে সবাই ক্লাসরুমে গেল। ক্লাসরুমেও রাতের মনোযোগ নেই, মনমরা হয়ে বসে আছে। অবশেষে ক্লাস শেষ হলো। ক্লাস শেষ হতে রাত সহ সবাই ক্যান্টিনে গেল। সকাল থেকে মাথাটা যন্ত্রণা করছে, এখন একটু কফির দরকার। সবার জন্য কফি আর স্যান্ডউইচ অর্ডার দিল। প্রিয়া রাতকে ফিসফিস করে বলল। কি হয়েছে তোর, এমন চুপচাপ কেন? রাত একটু হাসার চেষ্টা করে বলল। কিছু না, জাস্ট এমনি সকাল থেকে মাথা ব্যথা তো তাই। এখন কফি খেলে ঠিক হয়ে যাবে। প্রিয়া আর কথা বাড়ালো না, সে সবার সাথে আড্ডায় মেতে উঠল। অবশেষে কফি আর স্যান্ডউইচ আসলো। রাত কফির মগটা হাতে নিয়ে চুমুক দিল। এর মধ্যে রাতের ফোনটা বেজে উঠলো। দেখলো ওর মা ফোন করেছে। ওর মা ওকে দ্রুত বাসায় যেতে বলল। রাত ফোনটা ব্যাগে ভরে তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিল। আজ অফিসের প্রথম দিন। মিসবা প্রথম দিনই তার দায়িত্ব পড়লো একটা মিটিং এর। মিসবা মিটিং রুমে বসে ফাইল দেখছে। ফাইল দেখে সবকিছু ভালো করে বুঝে নিয়ে তারপর মিটিং স্টার্ট করলো। মিটিং এ ডিলটা ফাইনাল হলো। ডিলটা ফাইনাল হতে মিসবা বের হয়ে গেল মিটিং রুম থেকে। তারপর নিজের কেবিনে বসে কিছু ফাইল দেখতে থাকলো। একটু পর ওর বাবা ওর কেবিনে এসে চা টেনে বসে বলল। আমি খুব খুশি হয়েছি মিসবা। প্রথম দিনেই তুমি লাজবাব দিলে। আই এম ইমপ্রেস মাই চাইল্ড। মিসবা একটু হাসলো, তারপর বলল। আমি তো আগেই বলেছিলাম যে আমি দায়িত্ব নিতে পারবো, কিন্তু আপনি বিশ্বাস করেননি। এখন করলেন তো। তিনি হাস্যোজ্জ্বল মুখে বললেন। যাও, এখন বাসায় যাও। আর কাজ করতে হবে না। আর ফাইলগুলো নিয়ে যাও, রাতে দেখে নিও। মিসবা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তিনি কেবিন থেকে বের হয়ে গেলেন। মিসবা ফাইলগুলো নিয়ে অফিস থেকে বের হয়ে বাসার দিকে রওনা দিল। দুপুরে খেয়ে রাতে বারান্দায় গিয়ে দাঁড়ালো। জীবনের মায়াজালে জড়িয়ে গেছে রাত। এইখান থেকে বের হওয়ার রাস্তা জানা নেই। যদি জানা থাকতো তাহলে কবেই রাস্তা বের করে পালিয়ে যেত। ওর ভাবনার মাঝে ফোন আসতে যে বিরক্তে চোখ মুখ কুঁচকে ফেললো। ফোনটা হাতে নিয়ে রুমে আসলো। ফোনটা হাতে নিয়ে দেখে মিসবা কল করেছে। মিসবা কল দেখে আজ অজান্তেই রাতের বুকটা কেমন কেঁপে উঠলো। ধুরু ধুরু বুকে সে ফোনটা রিসিভ করে কানে ফোনটা ধরতে মিসবা বলল। মিস লেখিকা কেমন আছো?
দুপুরে খেয়েছো? রাত একটু হেসে বলল, খেয়েছি। এখন ব্যালকনিতে ছিলাম, তোমার ফোন পেতে চলে আসলাম। মিস লেখিকা আবার আসবে তুমি বেলকনিতে? আমার ক্লান্ত মনটা তোমায় দেখে প্রশান্তি পাবে। কি নিদারুণ! আবদার কণ্ঠে কেমন আকুলতা সে না করতে পারেনি। রাত কানে ফোন নিয়ে ব্যালকনিতে চলে গেল। গিয়ে দেখলো মিসবা দাঁড়িয়ে আছে, চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট। বুঝলে মিস লেখিকা, যদি দেখি তোমার মুখ হারাই বুকে ব্যথার দুঃখ। মিস লেখিকা। বলো, শুনছি। ঠিক আছো তুমি? কেমন যেন মন মরা লাগছে। রাত একটু মুচকি হেসে বলল, কিছু না, আমি ঠিক আছি। অফিস থেকে এসেছে, যাও বাসায় যাও, গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে রেস্ট করো। ঠিক আছে মিস লেখিকা, তুমি সাবধানে থেকো। আল্লাহ হাফিজ বলে ফোনটা কেটে দিয়ে সে চলে গেল। মিসবা চলে যাওয়ার পর রাত একটা দীর্ঘশ্বাস নিল। তারপর ব্যালকনি ছেড়ে চলে আসলো রুমে। রুমে এসে দরজাটা লক করে দিয়ে সে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যায় দরজার নকের শব্দে ঘুম ভাঙে রাতের। বিছানা থেকে নেমে রুমের লাইটটা জ্বালিয়ে দরজাটা খুলে দিতেই ওর মা হুড়মুড়িয়ে রুমে ঢুকলো। ওনার হাতে শাড়ি আর গয়নার বাক্স ছিল। তিনি বিছানার উপর রেখে দিয়ে বললেন, একটু পরে তোকে দেখতে আসবে, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে। মা, আমি এখন বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। মারে, তোর তো বিয়ের বয়স হচ্ছে, এখন যদি বিয়ে না দেই তাহলে সমাজের কাছে কি বলবো, আর আল্লাহর কাছেই বা কি জবাব দিব? আমরা জীবিত থাকা অবস্থায় তোর একটা গতি করে দিয়ে আমরা মরেও শান্তি পাবো। রাত আর কিছু বলল না, চুপ করে রইল। উনিও আর কথা না বলে চলে গেল। রাত ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে শাড়ি পরে নিল, আর কিছু গায়ে মাখিনি, কোনো সাজসজ্জাও না। মনটা তার বিষাক্ত হয়ে আছে। ফোনটা হাতে নিয়ে গল্প লেখা শুরু করলো। একমাত্র গল্প লেখাতেই সে শান্তি পায়। গল্প লেখা শেষ করে এসে পোস্ট করে ফোনটা রাখতেই লিভিং রুম থেকে হাসির শব্দ শোনা যাচ্ছে। তার মানে মেহমানরা এসে গেছে। চোখ বন্ধ করে নিয়ে গম্ভীর নিঃশ্বাস নিতেই চোখের সামনে মিসবার মুখটা ভেসে উঠল। ফট করেই রাত চোখটা খুলে ফেলল। রাতের মা এসে রাতের মাথায় ঘোমটা দিয়ে রাতকে নিয়ে গেল লিভিং রুমে। রাতকে বসিয়ে দিল সোফাতে। রাত মাথা নিচু করে বসে আছে। যেই ছেলেটা দেখতে এসেছে তার নাম আবির আদনান। ছেলেটার পরিবার থেকে মা, বাবা, ভাই এসেছে। ছেলেটা বিদেশে থাকে, পেশায় একজন ডাক্তার। ছেলেদের পরিবারের সকলে রাতকে পছন্দ হলো। ওদের পরিবার থেকে রাতের হাতে আংটি পরিয়ে দিল। আংটি পরানো হলে ইফাকে ইফার মা রুমে নিয়ে আসে। ইফা বিছানার উপর বসে এক দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে রইল। একবারের জন্য তার অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করল না কেউ। মেহমানরা সবাই চলে গেল। রাত রুমের দরজা বন্ধ করে বসে আছে, আর রুম থেকে বের হয়নি। মিসবা তার রুমে বসে অফিসের ফাইলগুলো দেখছিল। ঠিক সেই সময় তার ফোনে মেসেজের শব্দ টু করে উঠল। মিসবা ফোনটা হাতে নিয়ে মেসেজ অপশনটা বের করে মেসেজটা চেক করতেই মেজাজটা গরম হয়ে গেল। নিজের রাগটা সংযত করে রাখতে চাইলেও সে পারছে না। সে কাজ ফেলে রেখেই বাড়ি থেকে বের হয়ে গেল। খুব স্পিডে বাইক চালাচ্ছে, কোনো কিছুর খেয়াল নেই। ব্যস্ত রাস্তা পেরিয়ে অবশেষে সে তার গন্তব্যে এলো। বাইকের ওপর বসে কল দিল রাতকে। মিসবার নাম্বারটা দেখে ইফা রিসিভ করেনি। রিসিভ করে আর কী বা বলতো? ইফার কাছে তো আর দেওয়ার মতন কোনো উত্তর নেই। হুট করে ফোনটা বন্ধ করে একটা মেসেজ করলো। মেসেজটা দেখেই রাতের চোখ বড় বড় হয়ে গেল। এখানে রাত ও ইফা একই ব্যক্তি। নায়িকাকে বেশিরভাগ সময় রাত নামে উপস্থাপন করা হয়, মাঝে মাঝে ইফা নামে। তুমি যদি ফোনটা না ধরো তাহলে আমি এখনই বেলকনি টপকে তোমার রুমে আসবো। বুঝে নিও মিস লেখিকা, আমি যেটা বলি ওটাই কিন্তু করি। এখন তুমি বুঝে নাও। ইফা গলাতে স্কার্ফ বেঁধে নিয়ে চুপিসারে রুম থেকে বেরিয়ে নিচে নামে। রাতকে নিচে নামতে দেখে মিসবা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রাত ধীর পায়ে মিসবার সামনে এসে দাঁড়ালো। মিসবা এক পলকে রাতের দিকে তাকিয়ে তারপর আকাশের পানে তাকিয়ে বলল, মিস লেখিকা, আমার ভালোবাসাকে এত অবজ্ঞা কেন করো? একটুও কি ভালোবাসা যেত না আমায়? বয়স কম তো কি হয়েছে? এতটাও কম নয় যে তোমার বিয়ে করা যাবে না। বিয়ে করার বয়সটা তো হয়েছে। আজ তোমায় দেখতে আসবে বলনি কেন? কি মনে করেছিল আমি জানতে পারবো না? মিসবা একটু হেসে বলল, আমি মিসবাউর রহমান, আকাশে থাকি আর পাতারে থাকি। তোমার খবর আমার কাছে ঠিক পৌঁছাবে। নাও এখন বাইকে ওঠো। কেন? কোথায় যাবে? আমি তোমার সাথে কোথাও যাব না, বুঝতে পেরেছো? রেগে ওঠে মিসবা। রেগে গিয়ে রাতের চুলের মুঠি ধরে বলল, আমি ভালো ব্যবহার করতে চাইছি, খারাপ ব্যবহার না। ভুলেও আমার খারাপ ব্যবহারটা তুমি আনিও না। যদি একবার এসে পড়ে তাহলে কি করব জানি না। সো
কথা না বাড়িয়ে চুপচাপ বাইকে উঠে বসো। রাত মাথা নিচু করে বাইকের পেছনে উঠে বসলো। রাত বাইকের পেছনে উঠে বসতেই বাইকটা জোরে টান দিল। পেছনে পড়ে রইল রাতের বাড়ি। মিসবা, কোথায় যাচ্ছি আমরা? মিসবা বাইক চালাতে চালাতে জাহান্নামের চৌরাস্তায়। মিসবা, অতিরিক্ত হচ্ছে কিন্তু। তোমার মনে হয় না তুমি একটু বেশি বেশি করছো? না, মনে হচ্ছে না। এখন চুপ থাকো, যখন সময় হবে দেখে নিও কোথায়। আছি, এখন চুপ থাকো প্লিজ। বাইক চলছে নিজের মতো সাই সাই করে, পেছনে সব ফেলে যাচ্ছে। রাত মনে অস্থিরতা নিয়ে বাইকে বসে আছে। কোথায় যাচ্ছে জানা নেই। ফোঁস করে একটা শ্বাস নিল। কাজ অফিসের ভেতরে বসে আছে রাত, মিসবা, নীল, প্রিয়া আর 2-1 জন। তাদের সবাইকে দেখে কি বলবে বা কি রিয়াক্ট করবে জানা নেই। ওরা যে বিয়ের প্ল্যান করেছে সেটা জানতও না। রাত প্রিয়ার দিকে তাকিয়ে বলল, প্রিয়া প্লিজ একটু বুঝ, বাড়ির সবাইকে কি বলবো? ওদের মাথা নিচু হয়ে যাবে। আজ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, প্লিজ। মিসবা রাতের হাতটা শক্ত করে ধরে বলল, মিস লেখিকা, ভয় নেই, তোমার গায়ে এক ফোঁটাও কলঙ্ক কালে লাগতে দেব না। সব কলঙ্ক আমি আমার গায়ে লেপে নিব, তুমি একটু ভরসা করো। অবশেষে তাদের বিয়েটা হয়ে গেল। সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। মিসবার ফ্রেন্ডগুলো মিসবাকে কংগ্রেস করলো। সবাই এত আনন্দে মেতেও আছে যে কাল কি ঝড় উঠবে সেটা কারো মাথায় নেই। কি একটা বাজে পরিস্থিতি। কাজে অফিস থেকে বের হতেই মিসবা নীলকে বলল, ভাইয়া, আবুকে একটু পৌঁছে দিবেন। অবশ্যই জামাই সাহেব, আপনি আপনার বউকে নিয়ে যান, তবে কাল সকালের মধ্যে দিয়ে যাবেন। আমি না হয় আপনার বোনের বডিগার্ড হই। মিসবা তার গালটা চুলকিয়ে বলল, আমার কোনো সমস্যা নেই, যান। প্রিয়া তার চোখগুলো বড় বড় করে তার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছিস তার মানে এই না তোকে কেউ মারতে পারবে না। আমি কিন্তু তোর কানটা টেনে দিতে পারবো তোর বউয়ের সামনেই। নীল বলে উঠল। হয়েছি, সবাই থামো, আমাদের তাড়াতাড়ি ফিরতে হবে। নীলের বাইকে প্রিয়া উঠল, আর বাকি বন্ধু দুইটা তাদের বাইকে, আর রাত মিসবার বাইকে। নীল বাইক চালাচ্ছে। বাইক চালাতে চালাতে প্রিয়াকে উদ্দেশ্য করে বলল, প্রিয়া, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করো। বলেন। প্রিয়া, অতীতের তিক্ত স্মৃতি মনে রেখে লাভ কি? রাত তো সামনের দিকে এগিয়ে গেল, এখন কি তোমারও মনে হয় না সামনের দিকে এগিয়ে যাওয়া? রাতকে ভালোবাসার জন্য আমার ভাই আছে, কিন্তু আমাকে আমাকে ভালোবাসার জন্য কে আছে? কেউ নেই। আমার অতীত স্মৃতি আজীবন বহন করতে হবে। তোমার ভুল ধারণা প্রিয়া, তোমাকেও কেউ ভালোবাসে, তোমাকেও পাওয়ার জন্য কেউ ছটফট করে। তুমি ভালো করে খুঁজো, পাবে। সরাসরি কথাটা বলে দিলেই তো পারেন, এত নাটক বা কাব্যিক কিছু বলার নেই। আপনি আমাকে পছন্দ করেন, ঠিক না নীল ভাই? নীল হাসলো, তারপর বলল, তুমি আসলেই বুদ্ধিবতী। হ্যাঁ, তোমাকে অনেক ভালো লাগে। আমি তোমার সাথে বাকিটা জীবন কাটাতে চাই, যদি তুমি আপত্তি না করো। প্রিয়া একটু হেসে বলল, পালিয়ে যাওয়ার সাহস আছে আপনার? বুক ভরা সাহস আছে। কবে পালাবে বলিও, তোমাকে নিয়ে পাখির মতো ফুরুত করে উড়ে যাব। ঠিক আছে, এখন দ্রুত চলো, কাল সবটা সামনে দিতে হবে। সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে। মিসবা বাইকটা একটা নদীর পাড়ে দাঁড় করালো। রাত বাইক থেকে নেমে একটা ভাঙা ডিঙিতে বসলো। চারিদিক কেমন নিলিবিলি, হিমশীতল ঠান্ডা। একটু পর ওর পাশে মিসবাও বসলো। দুজন নিশ্চুপ, মুখে কোনো কথা নেই। নীরবতা ভেঙে মিসবা বলল, মিসেস লেখিকা, একটা কথা কি জানো, আমি ছোট থেকেই জেদি আর একরোগা। আর যেইটা আমার ভালো লাগে সেটা আমি আমার করেই রাখি, কাউকে দেই না। আর তুমি হচ্ছ আমার হৃদয়ের বেড়ে ওঠা এক শুভ্র ভালোবাসার দহন। 1 বছর ধরে তোমাকে পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি তুই জানোই না। রোজ তোমায় নিয়ে কত শত ডায়েরি লিখেছি, তার কোনো ইয়ত্তা নেই। তোমাকে যত্ন সহকারে আগলে রেখেছি। আমার প্রথম অনুভূতিও তুমি, প্রথম ভালোবাসাও তুমি। জীবনভর তোমাকেই চাই। রাত একটু দীর্ঘশ্বাস নিয়ে বলল, মিসবা, এমনটা নয় যে আমি তোমাকে পছন্দ করি না। তুমি ছেলে হিসেবে খারাপ না, তবে আমি তোমাকে বারবার না করার পরও গত 1 বছর ধরে পাগলের মতো ভালোবেসেছো, আগলে রেখেছো। আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু আমি তোমাকে এইসব ঝামেলাতে জড়াতে চাইনি। বাট সেই তুমি জড়িয়েই গেছো। আমি ভাবছি কালকের কথা, তোমার পরিবার আমার পরিবার কিভাবে রিয়্যাক্ট করবে এটা ভেবে। যদি তোমার পরিবার মেনে না নেয় তখন কি করবে? মিসবা নির্লিপ্ত হয়ে পানিতে পা ডুবিয়ে বসে, তারপর সে বলল, সমস্যা নেই, আমরা সিলেট চলে যাব, সেইখান থেকে ছোট্ট একটা সংসার পাতবো। আমি অফিস থেকে এসে ক্লান্ত শরীর নিয়ে যখন তোমায় দেখব, তখন আমার সকল দুঃখ কষ্ট লাঘব হবে। দিন শেষে প্রিয় মানুষটার হাসি দেখা মানে গোটা জান্নাত দেখা। আর আমার জান্নাত মানে তুমি,
চলো বাসায় যাই, তোমাকে বাসায় নামিয়ে দেই। চলো তোমাকে বাসায় নামিয়ে দিই, আমি নিজেও বাসায় যাব, তারপর সকালে মা বাবা সহ তোমাদের বাসায় যাব। দেখে ওরা কি বলে, ওরা যা বলার বলবে, তবে আমার সিদ্ধান্তে আমি অটল। তবে ভয় নেই, তোমার গায়ে এক ফোঁটাও কলঙ্ক লাগতে দিব না। পরে কখনো আফসোস হবে না আমায় নিয়ে? মনে হবে না আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো? মিসবা কিঞ্চিত পরিমাণ হেসে বলল, কখনো না। আফসোস তখন হয় যে ভুল করে, আর যেইখানে আমি ভুল করিনি সেইখানে আফসোস করাটা বোকামি। আসো, রাত অনেক হচ্ছে, বাসায় যাই। মিসবা, কও লেখিকা। তোমার সাথে সূর্য উদয় দেখতে চাই। বেশ, তো সমস্যা কোথায়? আসো, আমার বাহুডো রাখলে রাখিব, তোমারে সেটাই দিব না দুঃখ তোমারে। রাত মিসবার কাঁধে মাথা রেখে দিল। একটা শান্তির আর একটা ভরসার কাঁধ হলে আর কি লাগে। সময়টা এইখানেই থেমে যাক, দুজন দুজনের অস্তিত্বটা অনুভব করুক। পরের দিন সকালে ভোরের সূর্য উঠে দেখলো দুজন। মিসবা বলল, চলো। এখন বাসায় দিয়ে আসি। তুমি আমি বিবাহিত, এটা শুধু তুমি আর আমি জানি, বাকি কেউ তো জানে না। যদি কেউ দেখে ফেলে তো হিতে বিপরীত হবে। চলো, আর চিন্তা করিও না, আমি সকলকে নিয়ে তোমাদের বাড়িতে আসবো। তুমি আগে থেকে রেডি হয়ে থেকো। রাত দীর্ঘশ্বাস ফেলে বলল, চলো। বলে উঠে পড়ল ভাঙা ডিঙি থেকে। খুব সুন্দর একটা স্মৃতি এই নদীর পাড়ে রেখে গেল। মিসবা বাইকটা জোরে একটা টান দিল, পেছনে পড়ে গেল নদী আর ভাঙা ডিঙি। ভোর হওয়াতে খুব একটা গাড়ি দেখা গেল না, এই জন্য ওদের আর দেরি হয়নি। তারা তাড়াতাড়ি পৌঁছে গেল বাড়িতে। রাতকে নামিয়ে দিয়ে বলল, সাবধানে থেকো, আর গিয়ে ঘুমিয়ে পড়বে। বাকিটা আমি ঠিক সামনে নিব। যতটা ছোট মনে করো ততটা না। রাত হাসলো। রাত হাসলে রাতের গজদাঁত বের হয়ে গেল। রাত বিদায় নিয়ে চলে গেল বাড়ির ভেতর। বাড়ির ভেতরে ঢুকে মেইন দরজাটা আস্তে করে লক করে দিয়ে তারপর রুমের ভেতরে গিয়ে শুয়ে পড়ল। মিসবা তার বাইকটা পার্কিং এরিয়াতে রেখে তারপর চুপিসারে বাড়িতে ঢুকে মেইন ডোরটা আটকে দিয়ে নিজের রুমে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। আপাতত কাজ আর নাই, যা আছে সকালে। ঘুমিয়ে গেল দুই প্রান্তে দুইটা মানুষ। ঘড়ির কর্কশ অ্যালার্মে ঘুম ভাঙে মিসবার। দেখে 9টা বাজে। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট টেবিলে গিয়ে সবাইকে বলল, তোমাদের সাথে আমার কথা আছে, আর কথাটা খুব দরকারি। মিসবার বাবা খাবারটা সবে মুখে দিতে গিয়েছিল। মিসবার কথা শুনে খাবারটা হাতে নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, বলো, শুনছি। বাবা, আমি প্রিয়া আপুর বান্ধবী রাতকে কাল রাতে বিয়ে করেছি। মুহূর্তে যেন সবার মাথায় বাজ পড়ে গেল। মিসবার বাবা রেগে গিয়ে বলল, মিসবা, এ তোমার রসিকতা? তোমার কেন মনে হচ্ছে যে আমি রসিকতা করছি? বিশ্বাস না হলে আপু জিজ্ঞেস করো, আপু তো ছিল আমার সাথে। মিসবার থেকে নজর সরিয়ে প্রিয়ার দিকে নজর দিয়ে তারপর বলল, কি বলছে প্রিয়া ও? প্রিয়া কোনো সংকোচ ছাড়া তার বাবার চোখে চোখ রেখে বলল, হ্যাঁ সত্যি, আমার বেলাতে যে ভুলটা করেছিলাম আমি চাইনি আমার ভাইয়ের বেলাতেও সেই ভুল করুক। আমি মানি না এ বিয়ে। মিসবা বলল, আপু, তোমার মানা না মানায় আমার কিছু যায় আসে না। মিসবা, বেয়াদবির চরম লেভেল থাকে, আর তুমি সে লেভেল পার করে ফেলেছ। ও তোমার থেকে বয়সে বড়, ওর সাথে তোমার মানায় না। আমারটা আমি বুঝে নিব। তোমরা শুধু নাস্তা করে রাতদের বাড়িতে যাবে, ব্যাস এতটুকুই। তাহলে তোমাদের জায়গা এই ঘরে হবে না। লাগবে না এমন ঘর যেই ঘরে আমার অনুভূতির দাম নেই, সেইখানে আমি থাকি না। মিসবার বাবা রাগে গজগজ করতে করতে বলল, আমি বুঝলাম না, মেয়েটার এত ওয়াডাসিটি আসে কি করে নিজের থেকে কম বয়সী ছেলেকে বিয়ে করতে? রেগে গর্জে ওঠে মিসবা টেবিলে থাকা কাচের গ্লাসটা ছুঁড়ে ফেলে দিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, দেখো বাবা। আশরাফুল দ্রুত মিসবাকে জড়িয়ে ধরে বলল, ভাই আমার, শান্ত হ। আমি, বাবা, মা, প্রিয়া যাব তো তোর রাতের বাড়ি। এখন ব্রেকফাস্টটা করে নে। মিসবা কিছুই না বলে সে তার রুমে গিয়ে ফোনটা হাতে নিয়ে নীলাকে একটা মেসেজ করে। তারপর বিছানায় বসলো। প্রিয়া তার ভাইয়ের খাবার নিয়ে রুমে ঢুকলো। তারপর বলল, নে খেয়ে নে, আমরা যাব তো রাতদের বাড়ি। এখন দ্রুত খেয়ে রেডি হয়ে নে। মিসবা 2টা রুটি খেয়ে দ্রুত রেডি হয়ে গেল। মিসবার তাড়াহুড়া দেখে প্রিয়া হুঁশে ফেরে। প্রিয়া খাবার প্লেটটা হাতে নিয়ে মিসবার রুম থেকে বের হয়ে গিয়ে নিজের রুমে গিয়ে দ্রুত ফ্রেশ হয়ে রেডি হয়ে নিল। লিভিং রুমে হইচই শব্দে ঘুম ভাঙে রাতের। আড়মোড়া দিয়ে শোয়া থেকে উঠেই টনক নড়ে। কাল রাতের কথা মনে পড়ে ওর। ওরা এসে গেছে। রাত দ্রুত বিছানা থেকে নেমে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে সে নিচে এসে গিয়ে দেখলো মিসবা সহ পরিবার আর পরিবারের সবাই বসে আছে। রাতের মা ওদের সামনে জোরালো গলায় বলল, কি শুনছি এইগুলো? উত্তর দে তুই। তুই নাকি কাল রাতে মিসবাকে বিয়ে করছিস? চুপ থাকবি না রাত, উত্তর দে। রাত মাথা নিচু করে তারপর কম্পিত গলায় বলল,
হ্যাঁ মা, আমি বিয়ে করেছি ওকে। রাতের মা রাতকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতে নিলে মিসবা ঢাল হয়ে দাঁড়িয়ে বলল, এতদিন ও আপনাদের মেয়ে ছিল, কিন্তু কাল থেকে ওর পরিচয় হয়েছে। ও মিসেস মিসবা। রাতের মা বলে উঠল, সমাজ কি বলবে ভেবে দেখছো তোমরা? সমাজের সাথে আমাদের উঠতে হয়, বসতে হয়। সমাজ আমাদের সব। এখন সেই সমাজের কথায় আমাদের শুনতে হবে। আমরা মা বাবা হয়ে ঠেকায় পড়ছি। এই কলঙ্কিনীকে চাই না। ও মরে যেতে পারে না, তাহলেই তো আমার জ্বালা কমে। বলে তিনি আবার তেড়ে আসতে নিলে মেজবা আগলে নেয় রাতকে। মেজবা রাতের মার দিকে তাকিয়ে বলল, আন্টি, দয়া করে রাতকে আর কলঙ্কিনী বললেন না। ওর কোনো দোষ নেই। ও জানতো না বিয়ের কথা। আমার বুকের বা পাঞ্জর দিয়ে তৈরি, তাই তো ওকে আমি পেয়েছি। আপনারা আপনাদের সমাজ নিয়ে থাকেন, আমরা কেউ থাকবো না আপনাদের সমাজে। দুবেলা না খেয়ে দেখেন তো কেউ খাবার দেয় কি না? কেউ দিবে না, কিন্তু সবাই শুধু কথা শোনাতেই পারবে। যাই হোক, আপনারা মাফ করবেন আর আমাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। মিসবা রাতের দিকে তাকিয়ে বলল, বউ পাখি যাও, তোমার সব জামা কাপড় গুছিয়ে নাও। তোমার চোখের পানি আর কারো কাছে দাম না থাকলেও আমি মিসবা আমার কাছে আছে। যাও, আমি আসছি। প্রিয়া আর বসে থাকতে পারল না। সেও সবার মাঝে বলে উঠল। বাবা, আমার একটা কথা আছে। প্রিয়ার বাবা বলে উঠল, তোমার আবার কি কথা? আমি নীলকে বিয়ে করতে চাই। প্রিয়ার এই কথা শুনে পরিস্থিতি আরো গম্ভীর হয়ে গেল। প্রিয়ার বাবা সবার সম্মুখে প্রিয়ার গালে একটা চড় দিয়ে বসলো। চড় খেয়েও থেমে যায়নি প্রিয়া। সে বলে উঠল, তোমাদের ভুলের জন্য আজ আমাদের 3 ভাই বোনের জীবনের শেষ পথে। সরি, আমি আর তোমাদের কথা শুনতে পারবো না। আমি নীলকে বিয়ে করব, এটাই আমার শেষ কথা। এরই মধ্যে রাত তার ব্যাগপত্র হাতে নিয়ে রুম থেকে বের হয়ে এলো। মেজবা রাতের হাতটা শক্ত করে ধরে বলল, চলো চলে যাই অচেনা শহরের, যেইখানে তোমাকে আমাকে কেউ চিনে না, যেইখানে সমাজ দোহাই দিয়ে তোমাকে আর আমাকে কেউ বাজে কথা বলবে না, তোমার গায়ে কোনো কলঙ্কের দাগ লাগানোর জন্য কেউ থাকবে না। বাসা থেকে বের হয়ে গেল মেজবা আর রাত। বাড়ির কেউই তাদের পানে ফিরে তাকালো না। শুধু ওদের পিছু পিছু গেল মাহফুজ, প্রিয়া আর নীল। মাহফুজ রাতকে আদরে জড়িয়ে ধরে বলল, মাফ করে দিস তোর এই অভাগা ভাইটিকে। তোর জন্য কিছুই করতে পারলো না, কিন্তু একটা কথা জেনে রাখিস, তোর ভাই তোর পাশে আছে সব সময়। মাহফুজ পকেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মিসবাকে দিয়ে বলল, শূন্য হাতে চলে যাচ্ছ, জব পেতে দেরি হবে, তোমার কাজে লাগবে। মিসবা কার্ডটা ফেরত দিয়ে বলল, লাগবে না, শুধু দোয়া কইরেন, একদিন আমি অনেক বড় হব। বুক ভরে দোয়া রইল ভাই, কিন্তু এইটা নিতে হবে প্লিজ। ভাই আমার না করে না। বাধ্য হয়ে মিসবা কার্ডটা নিল। তারপর তারা বিদায় নিয়ে চলে গেল। কোনো এক অচেনা পথে পাড়ি দিয়ে চলে যাচ্ছে তারা। পথগুলো সহজ হবে না জেনেও তারা ভালোবাসার ভরসায়, একে অপরের ভরসায় সব চেনা জানা জায়গা ছেড়ে চলে গেল। মিসবা আর রাত ঢাকা শহর ছেড়ে চলে এলো রাজশাহীতে। ব্যস্ত শহর, চেনা রাস্তা আর পরিচিত সবকিছু ফেলে এখন তারা এক অচেনা শহরে দাঁড়িয়ে। সবার আগে ব্যাংক থেকে টাকা তুলল মিসবা। এরপর শুরু হলো থাকার জায়গার সন্ধান। সন্ধ্যা হয়ে এসেছে। নতুন জায়গায় রাত কাটানোর ব্যবস্থা করা তাদের জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাঁটতে হাঁটতে একটা টিন শেড বাড়ির সামনে এসে দাঁড়ালো ওরা। সামনে বড়সড় সাইনবোর্ডে লেখা, এখানে ঘর ভাড়া দেওয়া হয়। একটু আসার আলো দেখলো দুজনই। মিসবা গেটের সামনে দাঁড়িয়ে ডাক দিল, বাড়িতে কেউ আছেন? কিছুক্ষণ পর ভেতর থেকে দরজা খুলে বেরিয়ে এলো এক অর্ধবয়স্ক লোক। পান খাওয়া, লালচে দাঁত, মুখে অল্প কাঁচা পাকা দাড়ি, চোখ দুইটা কুঁচকে আছে, যেন সবসময় হিসেব কষে কথা বলে। লোকটা একবার মিসবা আর রাতের দিকে তাকিয়ে গলা খাকারি দিয়ে বলল, কেডা? মিসবা বিনয়ের সাথে বলল, আমরা একটা বাসা খুঁজছি, শুনলাম এখানে ঘর ভাড়া দেওয়া হবে। লোকটা মিসবার কথার উত্তর না দিয়ে সরাসরি রাতের দিকে তাকালো। কয়েক মুহূর্ত ওদের দুজনকে নিরীক্ষণের পর চোখ কুচকে বলল, বিয়া কইরা আসছেন তো? না হইলে ঘর ভাড়া দিব না, আমাগো বাড়িতে এইসব নিয়ম নাই। মিসবা কোনো দ্বিধা না করে শান্ত গলায় উত্তর দিল। আমরা স্বামী স্ত্রী, কাগজপত্র লাগলে দেখাতে পারবো। লোকটা এবার একটু নড়ে চড়ে বসলো। কিছুক্ষণ কি যেন ভাবলো, তারপর একপাশে সরে দাঁড়িয়ে বলল, ভিতরে হেন কথা কই। মিসবা আর রাত একে অপরের দিকে একবার তাকিয়ে নিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকে গেল। মিসবা আর রাত বাড়ির ভেতরে ঢুকলো। টিনশেড বাড়ির উঠোনে একটা পুরনো কাঠের চেয়ার পাতা, তার পাশেই পানির কল,
যেখান থেকে এক বালতি পানি রাখা। চারপাশে দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। বোঝা যায় বাড়িটা বেশ পুরনো। লোকটা চেয়ারটাতে বসলো, বলল, বসেন। মেজবা আর রাত একটা বেঞ্চের উপর বসলো। লোকটা পান চিবোতে চিবোতে বলল, নাম কি তোমাদের? মেজবা বলল, আমি মিসবা, আর উনি রাত। আমরা নতুন এসেছি শহরে। লোকটা সন্দেহের চোখে রাতের দিকে তাকিয়ে বলল। কাজকাম করো নাকি এমনি ঘুরতেছ? মেজবা বুঝতে পারলো লোকটা সহজে বিশ্বাস করবে না। শান্ত গলায় বলল, আমি বিজনেস করি, আপাতত নতুন জায়গায় সেট আপ নিচ্ছি। ঘরটা কত টাকা ভাড়া? লোকটা পানের পিক এক পাশে ফেলে বলল। 5,000, সাথে 2,000 জামানত। রাত এবার মুখ খুলল। ঘরটা কি একবার দেখে নিতে পারি? লোকটা ঘাড় নাড়িয়ে উঠল। চলেন। মেজবা আর রাত উঠে দাঁড়ালো। লোকটার সামনে একটা ছোট ঘরের দরজা খুলে দিল। ভেতরে একটা ছোট জানালা, এক পাশে ইটের তৈরি রান্নাঘর, এক কোণে একটা মাটির দেয়াল ঘেরা বাথরুম। জায়গাটা খুব বড় না, কিন্তু আপাতত থাকার জন্য ঠিকঠাক। মেজবা চারপাশ দেখে বলল, ঠিক আছে, আমরা নিতে চাই। লোকটা হালকা অবাক হলো। এত তাড়াতাড়ি ঠিক করে ফেললা? রাত এবার স্পষ্ট গলায় বলল। আমাদের সময় কম, দ্রুত সব গুছিয়ে নিতে হবে। লোকটা একটু ভাবলো, তারপর বলল, ঠিক আছে, জামানত দিলেই আজ থেকে থাকতে পারবা। মিজবা টাকা বের করে লোকটার হাতে দিল। লোকটা টাকা গুনে নিয়ে বলল। ঠিক আছে, তোমরা ঘর গুছাইয়া নাও। মেজবা আর রাত ঘরের মধ্যে ঢুকে পড়ল। দরজা বন্ধ করতেই একটা ভারী শ্বাস ফেলল রাত। শেষমেশ একটা থাকার জায়গা হলো। মেজবা আর রাত ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করলো। চারপাশে তাকিয়ে দেখলো ছোট একটা জানালা, মাটির মেঝে, পুরনো একটা খাট, আর এক পাশে দেয়ালে হেলান দিয়ে রাখা একটা কাঠের আলমারি। জিনিসপত্র খুব বেশি নেই, তবে আপাতত থাকার জন্য যথেষ্ট। রাত ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। মেজবা দরজার কাছাকাছি দাঁড়িয়ে ওর দিকে তাকালো। রাতের চোখে ক্লান্তি স্পষ্ট। সারাদিনের দৌড়ঝাঁপ, দুশ্চিন্তা, অনিশ্চয়তা সব মিলিয়ে ওর শরীর আর নিতে পারছে না। মিসবা কাছে গিয়ে নিচু গলায় বলল, একটা রাত অন্তত নিশ্চিন্তে কাটানো যাবে, কাল থেকে নতুন করে শুরু করতে হবে। রাত মিসবার দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, হুম। একটা সময় দরজায় টোকার শব্দ হলো। মিসবা এগিয়ে গিয়ে দরজা খুলল। দরজার বাইরে দাঁড়িয়ে আছে সেই বাড়িওয়ালা লোকটা, হাতে একটা পুরনো লণ্ঠন। বিদ্যুৎ যাওয়া গেলে অন্ধকারে কষ্ট হইব। মিসবা একটু অবাক হলো। লোকটা প্রথমে কেমন সন্দেহ নিয়ে কথা বলছিল, আর এখন যেন খানিকটা সাহায্য করতে চাইছে। মিসবা ধীরে বলল, ধন্যবাদ কাকা। লোকটা কিছু না বলে মাথা নাড়িয়ে চলে গেল। মিসবা দরজা বন্ধ করে লণ্ঠন টেবিলে রেখে বলল, লোকটা যেমনই হোক কিছুটা দায়িত্ববোধ আছে মনে হয়। রাত কিছু বলল না, শুধু জানালার বাইরে তাকিয়ে থাকলো। অন্ধকার নেমে এসেছে রাজশাহীর আকাশে। নতুন শহর, নতুন সংগ্রাম, ওদের দুজনের সামনে অনিশ্চিত ভবিষ্যৎ অপেক্ষা করছে। রাত জানালার বাইরে তাকিয়েছিল। অন্ধকার নেমে এসেছে, দূরে কয়েকটা বাতি জ্বলছে। রাজশাহীর রাত যেন নীরব, ঢাকা শহরের মতন কোলাহল নেই। তবু ওর মনে হচ্ছে এই নীরবতার আড়ালে কিছু একটা লুকিয়ে আছে। ও আস্তে করে বলল, বউ পাখি, কষ্ট হচ্ছে? রাত ম্লান হেসে মেজবার গায়ে গা ঘেঁষে বসল। গলার স্বর নরম করে বলল, হুম, কষ্ট হচ্ছে না, সব কষ্ট দূর হয়ে যাবে যদি তুমি পাশে থাকো, ভালোবাসো। মিসবা হেসে রাতের কোমর জড়িয়ে নিল। তারপর এক ঝটকায় ওকে বিছানায় ফেলে দিয়ে নিজের পাশে শুয়ে পড়ল। গভীর চোখে তাকিয়ে বলল, এইটুকুতে পোষাবে না, আমি তোমাকে অনেক আদরে অনেক সোয়াগে রাখবো। বউ পাখি, তোমার সারা অঙ্গ ঝলসে দেবো আমার আদর সোয়াগে। রাত এবার ফিচেল হাসল, ভুরু উঁচিয়ে বলল, মিসবা তুমি কিন্তু দিন দিন বেশি পেকে যাচ্ছ। মিসবা ওর গালের সাথে নাক ঘষতে ঘষতে ফিসফিস করে বলল, বিয়ে করেছি, বউ আছে, একটু তো পাকবই। রাত মিসবার বুকে মুখ লুকিয়ে রাখলো, যেন পৃথিবীর সব ঝড় ঝাপটা থেকে একটু আশ্রয় যায় ওর কাছে। মিসবা আস্তে করে ওর মুখটা তুলে আনলো। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর কোনো কিছু না বলে ওর ঠোঁটের ওপর নিজের ঠোঁট চেপে ধরল। গভীর আবেগ মাখা এক চুম্বন, যেখানে ছিল নিরাপত্তা, ভালোবাসা আর একসাথে থাকার অঙ্গীকার। রাত প্রথমে চুপ করে থাকলেও ধীরে ধীরে সেও সাড়া দিল। মিসবা ওকে আরো শক্ত করে কাছে টেনে নিল, যেন ওর অস্তিত্বের প্রতিটা অংশে রাতকে অনুভব করতে পারে। বাইরে রাজশাহীর নীরব রাত, কিন্তু এই ছোট্ট ঘরের ভেতর ভালোবাসার ভাষা বলে উঠল নিজেদের মতন করে। সকালে মিসবা ঘুম থেকে উঠে দেখল
রাত ওর বুকে মুখ গুজে গভীর ঘুমে ডুবে আছে। এলোমেলো চুল, ঢিল হয়ে যাওয়া ওড়না, একটু অবিন্যস্ত শরীর, সবকিছু যেন বদলে দিচ্ছে। গতরাত শুধু অনুভূতি ছিল না, ছিল এক গভীর আত্মসমর্পণের। মিসবা ধীরে ধীরে ওর হাতের চুল বিলি কাটল, যেন কোন অমূল্য সম্পদকে ছুঁয়ে দেখেছে। ওর মনে হলো কাল রাত শুধু ভালোবাসা ছিল না, ছিল একে অপরের মধ্যে মিশে যাওয়া, একাকার এক হয়ে যাওয়া। রাত মিসবার স্পর্শে সামান্য নড়ে ওর বুকের উপর আরো আরাম করে মুখ গুজে দিল। মিসবা ম্লান হেসে বলল, বউ পাখি কতক্ষণ এইভাবে ঘুমাবে? রাত চোখ না খুলেই আস্তে করে বলল, তুমি থেকে যেও, আমি সারা জীবন এইভাবেই ঘুমিয়ে কাটাতে পারি। মিসবা বুকের গভীরে একটা অদ্ভুত শিহরণ খেলল। ও জানে এই মেয়েটাকে ওর সারা জীবন আগলে রাখতে হবে। যে ভালোবাসার জন্য এত লড়াই, সে মেয়েটাকে তো শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতেই হবেই। মিসবা যখন দেখল রাত এখনো উঠছে না, তখন একটু দুষ্টুমি করতে মন চাইল। ও আস্তে করে রাতের বুকে মুখ গুজে দিল, নাক ঘষতে লাগলো ওর কোমল ত্বকের উপর। রাতের শরীর সামান্য কেঁপে উঠল, হয়তো স্পর্শে শিহরিত হলো, হয়তো এখনো আদো ঘুমে রয়েছে। মিসবা একটু ফিসফিস করে বলল, বউ পাখি আর কত ঘুমাবে? সকাল হয়ে গেল। রাত ঘুম জড়ানো কণ্ঠে বলল, আর একটু। কিন্তু মিসবা এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। ও আবারও ওর গলায় হালকা চুমু দিল, তারপর কানের কাছে মুখ এনে বলল, তাহলে আমি কিন্তু আরো বেশি দুষ্টামি করব। রাত এবার সত্যি সত্যি শরীর গুটিয়ে নিয়ে বলল, উফ মিসবা, রাতে তোমার জন্য ঠিকমতো ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাতে দাও। মেজবা হাসলো, ওর চোখে আদরের ঝিলিক। ও আস্তে করে রাতের উপর উঠে গিয়ে ওর গলায় মুখ গুজে দিল। গভীর শ্বাস নিয়ে ওর চেনা গন্ধটা অনুভব করে ফিসফিস করে বলল, ঘুম তো সারা জীবন দেবে, কিন্তু এখন একটু আমাকে দাও। রাত চোখ খুলে তাকালো, একটু বিরক্তির অভিনয় করে বলল, তুমি কি সারা জীবন এমনই থাকবে? মেজবা ওর কপালে একটা গভীর চুমু দিয়ে হাসলো। হ্যাঁ, সারা জীবন। রাত আর মেজবা বাজার থেকে হাঁড়ি পাতিল, কিচেন ব্যাগ সহ আরো কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনল। নতুন সংসার গুছিয়ে নিতে যা যা দরকার দুজন মিলে সেসব বেছে নিচ্ছিল। মেজবা এক হাতে ব্যাগ ধরে আরেক হাতে রাতের হাতটা শক্ত করে ধরে রেখেছে, যেন অচেনা শহরে ওর নিরাপত্তা ঠিক থাকে। বাজার শেষ করে দুজন একটা ভ্যানে উঠল। হাঁপিয়ে ওঠার মতন অবস্থা, তবু মনে এক অদ্ভুত আনন্দ। রাতের জীবনে এইটাই প্রথম ভ্যানে ওঠা। চারপাশে শহুরে কোলাহল, রাস্তায় মানুষের ছুটে চলা, আর নিজেদের নতুন সংসারের স্বপ্ন, সবকিছু মিলে ওর কাছে একটা রঙিন মায়ের মতন লাগছিল। ভ্যান চলতে শুরু করতেই রাত ধীরে ধীরে মেজবার কাঁধে মাথা রাখলো। বাতাসে উঠতে থাকা চুল সরিয়ে মেজবা ওর কপালে আলতো করে হাত রাখলো। রাত চোখ বন্ধ করে মৃদুস্বরে বলল, আচ্ছা মিসবা, এটা কি সত্যি নাকি শুধু আমার একটা স্বপ্ন? মেজবা এক মুহূর্তে রাতের শান্ত মুখের দিকে তাকিয়ে থাকলো, তারপর ওর চুলে নরম করে চুমু খেয়ে বলল, সব সত্যি বউ পাখি। আমাদের গল্পের প্রতিটা মুহূর্ত, প্রতিটা ছোঁয়া, প্রতিটা অনুভূতি সব সত্যি। রাত মৃদু হাসলো। মিসবা ওর হাতটা শক্ত করে ধরে বলল, আসলে আমি এই সত্যিটাকে সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চাই। আমিও। শহরের ব্যস্ত রাস্তায় গাড়ি ঘোড়া ছুটছে, লোকজন চলাফেরা করছে, কিন্তু এই ছোট্ট ভ্যানের এক কোণে বসে থাকা দুইটা মানুষ যেন নিজেদের ছোট্ট জগতে ডুবে আছে। তাদের জন্য যেন সময় থমকে গেছে, শুধু থেকে গেছে এক চিরস্থায়ী অনুভূতি, ভালোবাসা। ভ্যান শহরের ব্যস্ত রাস্তাগুলো পেরিয়ে ধীরে ধীরে তাদের বাসার কাছে এসে থামলো। মিসবা এক হাতে বাজারের ব্যাগগুলো ঠিকঠাক করে ধরলো, আরেক হাতে রাতের হাতটা আগের মতোই শক্ত করে ধরে রাখলো, যেন এই হাতটা কোনো দিনও ছাড়বে না। বাসার গেটে এসে মেজবা দরজা খুলল। রাত ভেতরে ঢুকতে একটা প্রশান্তির শ্বাস ফেলল। নতুন সংসার, নতুন জীবন, সবকিছু এখনো স্বপ্নের মতন মনে হচ্ছে। মিসবা ব্যাগগুলো টেবিলে রাখলো আর রাত ধীরে ধীরে ঘরটা দেখতে লাগলো। হঠাৎই মেজবা ওর কোমর পেছন থেকে জড়িয়ে ধরলো। রাত চমকে উঠে বলল, এই কি করছো? ছাড়ো বলছি, কত কাজ বাকি আছে। মেজবা ওর ঘাড়ে মুখ গুজে দিয়ে বলল, আমাদের স্বপ্নের সংসার দুজন মিলে সাজাবো। একটু থাকি না বউ পাখি, তোমার মাঝে শান্তি খুঁজে পাই। মেজবা একটু পর রাতকে ছেড়ে দিল। রাত আর মেজবা মিলে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছিল। হাঁড়ি পাতিল, মশলার তাক, কিচেন র্যাক সবকিছু নিজেদের মতন করে সাজিয়ে নিচ্ছিল তারা। নতুন সংসারের প্রতিটা কোণ যেন ভালোবাসায় পূর্ণ হয়ে উঠছিল। কাজ করতে করতেই হঠাৎই মিসবা একটা গান ধরলো। হাসতে হাসতে রাতকেও গাইতে বলল। দুজনই একসঙ্গে গিয়ে উঠল। ছোট একটা কামরা, পা ছাড়ে গা গা,
সস্তা, কিন্তু দুইজন মিলে সাজিয়ে নিব আমরা। থাকতে পারি অল্প ভাড়ায়, খুবচি মতো চলে। হ্যাঁ, মিসবা হাসতে হাসতে বলল। রোজ দুবেলা স্নান সারবো, টাইম কলের চলে। মিসবা চোখ টিপ দিয়ে বলল। একসঙ্গে কিন্তু। রাত সবজিগুলো গুছিয়ে রাখতে রাখতে জবাব দিল। হুম। দুজনই এবার গেয়ে উঠল। তখন আমরা ভোরে উঠি। ভাগ করে খাই ডিম পাউরুটি, ভাগ করে খাই ডিম পাউরুটি। গানের মাঝে রাতের হাসির খিলখিল শব্দধ্বনি ভেসে উঠছিল, আর মেজবা চোখ ভরে দেখছিল ওর ভালোবাসার মানুষটাকে। নতুন সংসারের ছোট ছোট আনন্দ তো আসলে সত্যিকারের সুখ। মিসবা আর রাত পরিকল্পনা নিয়ে ভাবছে কিভাবে কি করবে। রাত ভাবতে ভাবতে বলল। মিসবা, তোমার অনার্স কমপ্লিট করোনি, সার্টিফিকেট ছাড়া তুমি ভালো জব পাবে না। সো এক কাজ করি, চলো আমাদের হাতে যে পুঁজি আছে তা দিয়ে আমরা একটা ব্যবসা শুরু করি। ব্যবসা? কিন্তু কি ব্যবসা? খুব সিম্পল, এখন অনলাইনে বেশিরভাগ সময় জামা কাপড়ের ব্যবসা চলছে। এক কাজ করো, বাড়িওয়ালা চাচার কাছে যাও আর জিজ্ঞাসা করো ভালো পাইকারি বা খুচরা বাজার আশেপাশে আছে কিনা। যদি থাকে তাহলে আজ এখনই আমরা যাব। তুমি দেরি করো না, যাও, আমি ঝটপট সকালের নাস্তা বানিয়ে নিই। মেজবা বাড়িওয়ালা চাচার দরজার সামনে দাঁড়িয়ে কড়া নাড়ল। ভেতর থেকে এক গম্ভীর কণ্ঠ ভেসে এলো। কেরা? চাচা, আমি মিসবা, একটু কথা ছিল। দরজা খুলে গেল। চাচা বয়স্ক হলো বেশ জন্মনি। আরে মিসবা বাবা, আসো আসো, কি খবর তোমাদের? মেজবা হাসল। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আসলে একটা ব্যাপারে আপনার সাহায্য দরকার ছিল। চাচা কৌতূহলের দৃষ্টিতে জিজ্ঞেস করলেন। ক বাবা, কি হয়েছে? আসলে আমরা ভাবছি অনলাইনে জামা কাপড়ের ব্যবসা শুরু করব, কিন্তু পণ্য কোথা থেকে আনবো ঠিক বুঝতে পারছি না। আশেপাশে কোনো ভালো পাইকারি বা খুচরা বাজার আছে কি? চাচা ভুরু কুচকে চিন্তা করলেন, তারপর বললেন। আছে তো, রাজশাহীর সাহেব বাজার আর C&W মোড়ের দিকে পাইকারি বাজারগুলো বেশ ভালো, সেখান থেকে কম দামে মাল নিতে পারবা। মেজবা কৃতজ্ঞতার সাথে বলল। ধন্যবাদ চাচা। মেজবা চলে এলো তার রুমে, এসে হাঁক ছাড়ল। বউ পাখি, ও বউ পাখি। কি হলো মিশু, এত ডাকছো কেন? আমি রান্নাঘরে নাস্তা করছি। মেজবা রান্নাঘরে গিয়ে রাতকে জড়িয়ে ধরল, বলল। রাজশাহীর সাহেব বাজার আর C&B মোড়ের দিকে পাইকারি বাজারগুলো বেশ ভালো, কমের মধ্যে পাওয়া যাবে। রাত হেসে বলল। আলহামদুলিল্লাহ, এই তো নাস্তা হয়ে গেছে, এখনই খেয়ে আমরা রওনা দিব। মেজবা রাতের চুলে মুখ ডুবিয়ে দিয়ে বলল। এই টিনের ঘরে থাকতে সমস্যা হচ্ছে তোমার বুঝি? আমি একটু সহ্য করো, আমি ব্যবসাটা দাঁড় করাই, তখন ভালো দেখে একটা বাসা নিব। রাত মেজবার পানে ফিরে মেজবার নাকটা টেনে দিয়ে বলল। জনাব স্বামী, আমার কোনো কষ্ট হচ্ছে না। স্বামী ভালোবাসলে একবেলা কম খেয়েও খুশি থাকা যায়। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখে আছি। মিসবা, এত সুখ আমার কপালে ছিল। এই ঘর, এই সংসার, এই স্বামী, সবটা তোমার বউ পাখি। ভালোবাসি। মেজবা রাতকে দুই হাতে আলিঙ্গন করে বলল। আমিও ভালোবাসি আমার বউ পাখিকে। এরপর দুজন নাস্তা করে রওনা দিল বাজারের উদ্দেশ্যে। সাহেব বাজারের ব্যস্ততা আর C&B মোড়ের কোলাহল পেরিয়ে মিসবা আর রাত ধীরে ধীরে পৌঁছালো পাইকারি মার্কেটে। তাদের চোখে নতুন স্বপ্নের দীপ্তি, কিন্তু বাজেট ছিল খুবই সীমিত, তাই প্রতিটা খরচে ভাবনা চিন্তা ছিল স্পষ্ট। প্রথমে শাড়ির দোকানে গিয়ে বেশ কিছু শাড়ি নিল। বউ পাখি, এটা দেখো, নীল রংটা একদম পারফেক্ট। আমাদের পেজের প্রথম পোস্টে এটা দারুণ মানাবে। রাত শাড়িটা হাতে নিয়ে বলল। কাপড়টাও খুব সুন্দর, দামও বেশি না, এটা নিয়ে নেই। তারপর গেল 3 পিসের দোকানে। পরের দোকানে তারা দেখলো নানা রকম 3 পিস। গরমের কথা মাথায় রেখে মেজবা বেছে নিল হালকা কটন আর লন প্রিন্টের 3 পিস। এইগুলো গরমের জন্য একদম পারফেক্ট, দামও হাতের নাগালে আছে। রাত মাথা নেড়ে বলল। ঠিক আছে, কয়েকটা এমব্রয়ডারি ডিজাইনও নিই, বিশেষ দিনগুলোতে এগুলো ভালো চলবে। পরে গেল পাঞ্জাবির দোকানে। রাত এবার নিজের জন্য পছন্দ করতে শুরু করলো। হাতে বেশ কিছু তুলে নিল হালকা নকশার এক সাদা পাঞ্জাবি। এগুলো ঈদের সময় ভালো বিক্রি হবে, এখনই কিছু কালেকশন নিয়ে রাখি। বেশ কয়েকটা কিনলো। এরপর গেল অ্যাক্সেসরিজের ছোট দোকানে। অক্সিডাইজড কানের দুল, রঙিন চুড়ি আর টিপের দিকে চোখ পড়তেই মিসবা বলল। এইগুলো আমাদের কালেকশনকে আরো আকর্ষণীয় করবে। রাত রাজিও হলো। তাদের শেষ গন্তব্য হলো প্যাকেজিং সামগ্রীর ব্যবস্থা, মানে শুধু পণ্য নয়, প্যাকেজিংও গুরুত্বপূর্ণ, তাই কিনলো। রঙিন পেপার ব্যাগ, ছোট গিফট বক্স, লোগো স্টিকার। বাজার শেষ করার পরে রিকশায় বসে মিসবা কিছুক্ষণ চুপচাপ থাকলো। তারপর রাতের দিকে তাকিয়ে বলল। শুরুটা একদম আমাদের মতো, ছোট কিন্তু স্বপ্নে ভরা। রাত মৃদু হেসে বলল। আমাদের সব স্বপ্নগুলো একদিন ঠিক বাস্তব হবে ইনশাল্লাহ।
বাজারের ভিড় ঠেলে মেজবা আর রাত রিকশায় চেপে ফিরে আসছে। সবার হাত ভর্তি ব্যাগ, তাতে নতুন কেনা শাড়ি, 3 পিস আর কিছু বুটিক ড্রেস। রাজশাহীর রোডটা আজ একটু নরম, কিন্তু তাদের মুখে ক্লান্তির কোনো ছাপ নেই, বরং চোখ মুখে জ্বলছে নতুন স্বপ্নের আলো। রাত মিসবার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, সব ঠিকঠাক মতোই হলো, এখন আমাদের অনলাইনে পেজ খোলা লাগবে। মেজবা চোখে একরাশ আশার আলো নিয়ে জবাব দিল। হ্যাঁ, আর ছবি তোলাটাও সুন্দরভাবে করতে হবে, যেন সবাই আকৃষ্ট হয়। রিক্সা থামলো টিনের ছোট্ট বাড়িটার সামনেই। মেজবা রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগগুলো নামিয়ে ভেতরে ঢুকলো তারা। মেজবা ব্যাগ থেকে শাড়িগুলো বের করে বিছানায় সাজাতে শুরু করলো। রাত বলল, এই শোনো, আমাদের একটা সুন্দর নামও দিতে হবে, পেজের নাম কোনো আইডিয়া আছে? মেজবা একটু ভেবে বলল, যেহেতু আমাদের শুরুটা খুব সাধারণ, তবে তবু তাতে ভালোবাসার ছোঁয়া থাকবে, তাই নাম হতে পারে স্বপ্ন ছোঁয়া। কেমন হবে? রাতের মুখে হাসি ফুটে উঠল। একদম পারফেক্ট, এই নামেই শুরু করব। এখন প্রথমে একটা লোগো বানাতে হবে। মেজবা ব্যাগের ভেতর থেকে একটা লাল বুটিক শাড়ি বের করে বলল, দেখো তো এই শাড়িটা দিয়ে প্রথম পোস্টটা করা যায়, রংটা দারুণ, ছবি তুললে ভালো আসবে। রাত মাথা নেড়ে বলল, এখনই তোলো ছবি, আমি একটু ক্যাপশন লিখে রাখি। মোবাইল হাতে মিসবা তখন ছবি তুলছে। রাত এক কোণে বসে লিখছে, আমাদের নতুন উদ্যোগে প্রথম ছোঁয়া, সবার ভালোবাসা আর দোয়া চাই, স্বপ্ন ছোঁয়া অনলাইন শপিং রাজশাহী। ছবি তোলা শেষ হতে রাত বলল, এই শুরু মিসবা, এবার থেকে আমরা এক একটা পণ্য আপলোড করব, আর যদি অর্ডার আসে তাহলে ডেলিভারির জন্য প্রস্তুত থাকতে হবে। মেজবা হাসতে হাসতে বলল, আমাদের এই ছোট্ট ঘর একদিন সফলতার গল্প বলবে। রাত মেজবার কাঁধে হাত রাখল। তুমি আছো মানেই সব সম্ভব। বাইরে রাজশাহীর আকাশে সূর্যটা ডুবছে ধীরে ধীরে, কিন্তু মেজবা আর রাতের জন্য এটা শুধু আর একটা নতুন দিনের শেষ নয়, এটা তাদের নতুন স্বপ্নের শুরু। রাত আর মেজবা হিসাব করতে বসেছে কত টাকা খরচ হয়েছে। আজ প্রথম তাদের প্রোডাক্ট বিক্রি হলো, আলহামদুলিল্লাহ। প্রথম প্রোডাক্ট ভালো বিক্রি হলো, আর কিছু প্রোডাক্ট কিনতে হবে। ঠিক সেই সময় মেজবা এসে রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, বউ পাখি, কি করছো? এই তো হিসাব করছি। হুম, হিসাব পরে, এখন আমার তোমাকে লাগবে। সারাদিন খাটাখাটি করেছি, এখন আমার শান্তি চাই, আমার মানসিক শান্তি তুমি। রাত একটু মুচকি হেসে বলল, একটু অপেক্ষা করো, আমার হাতের কাজটা শেষ করে তারপর না হয় তোমাকে সময় দিব। কে শোনে কার কথা? মেজবা শোনেনি, বরং রাতের চুলগুলো সরিয়ে এক পাশে নিয়ে তারপর মুখ গুজে দিল। রাত একটু কেঁপে উঠল, কাপা কাপা গলায় বলল, মিসবা প্লিজ। শুনবো না। বলে রাতকে কোলে নিয়ে তারপর বিছানায় শুইয়ে দিয়ে রাতের ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিলিয়ে দিল। রাতের ঠোঁটটা ছেড়ে দিয়ে তাদের দুজনের উপর একটা কম্বল টেনে দিয়ে ডুব দিল ভালোবাসার সমুদ্রে। সকালে রাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে গেল নাস্তা বানাতে। মেজবা ঘুম থেকে উঠে পাশে রাতকে দেখতে না পেয়ে জোরে ডেকে উঠে বলল, বউ পাখি, এই বউ পাখি, কোথায় তুমি? রাত রান্নাঘর থেকে রান্না করতে করতে বলল, এই তো আমি রান্নাঘরে, যাও ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি। মেজবা বিছানা থেকে বসে ফোনটা হাতে নিয়ে পেজে লগ ইন করতেই দেখলো আরও বেশ কয়েকটা অর্ডার এসেছে। মেজবা মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। সবগুলো অর্ডার কনফার্ম করে তারপর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে গিয়ে সে রান্নাঘরের মেঝেতে একটা চট বিছিয়ে বসে পড়ল। রাত ওর পানে তাকিয়ে বলল, খুব খিদে পেয়েছে না? আসলে কি বলো তো, আমার না উঠতে একটু দেরি হয়েছে, তুমি বসো, এক্ষুনি হয়ে যাবে। মেজবা হেসে প্যাকেট থেকে একটা রুমাল বের করে তাতে কপাল থেকে কালিটা মুছে নিয়ে বলল, কোনো সমস্যা নেই বউ পাখি, আমারও তো তারা নেই, একটা খুশির খবর আছে। কি সেটা? আরও কিছু অর্ডার এসেছে, সেইগুলো নিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ, কখন যেতে হবে? এইখান থেকে অনেকটা দূরে, তাই তাড়াতাড়ি যেতে হবে। ও আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, একেবারে রেডি হয়ে এসে, এই তো রুটিটা হয়ে এলো। ঝুড়ি থেকে ডিম নিতে গিয়ে দেখে একটা ডিম আছে। রাত 7-5 না ভেবে সুন্দর করে ডিমের ঝুড়া করে নেয়। মেজবা খেতে আসলে রাত তাকে খেতে দেয়। মেজবা খাবারটা মুখে নিতে গিয়ে রাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, তুমি খাবে না? আমি একটু পরে খাবো, তুমি খেয়ে নাও। মেজবা একটু হেসে তারপর নিজের প্লেট থেকে এক টুকরা রুটি ছিঁড়ে সেই ডিমটা পুরো রাতকে খাইয়ে দেয়। বউ পাখিটা এখনো কথা লুকাতে শিখে গেছে। রাতের চোখে পানিতে চিকচিক করছে, সেই পানিটা দুঃখের নয় খুশির। মেজবা খুব অভিজ্ঞ ব্যক্তির মতন বলল, তুমি আমার অর্ধাঙ্গিনী, অর্থাৎ আমার শরীর, আমার মন, আমার বিছানা, আমার আলমারি আর আমার রিজিকের অর্ধেক তুমিও প্রাপ্ত।
সেই তুমিটাকে কি করে আমি ভোকা রেখে নিজে খাই, যা খাবো দুজন একসাথে খাবো, দিন শেষে দুঃখ কষ্ট একসাথে ভাগ করে নিব, কিন্তু প্রমিস করো কখনো আমার কাছ থেকে কিছু লুকাবে না। রাত মাথা নাড়ালো। মেজবা নিজেও খাচ্ছে, রাতকেও খাইয়ে দিচ্ছে। খেতে খেতে বলল, এখন অভাবের সংসার, মানিয়ে নিতে হবে, কষ্ট করে জানি, কিন্তু স্যাক্রিফাইস করে নয়। প্রয়োজন হলে এক খাবার দুইজনে খাবো, মনে থাকে যেন। রাত স্মিত হেসে মাথা নাড়ালো। মেজবা আর রাতের খাওয়া শেষ হলো। মেজবা প্রোডাক্টগুলো নিয়ে বের হয়ে গেল। মেজবার জন্য রাতের খারাপ লেগেই যেই ছেলেটা একসময় জিম করত, বাইক চালাতো, ফ্রেন্ডের সাথে আড্ডা দিত, আজ সেই ছেলেটা সংসারের পেছনে দৌড়াচ্ছে। এটাই হয়তো দায়িত্ববোধ। দীর্ঘশ্বাস ফেলে ঘরে যেতেই শব্দ করে ফোনটা বেজে উঠল। রাত ফোনটা ধরতেই দেখলো প্রিয়া ফোন করেছে। রাত ফোনটা রিসিভ করে বলল, হ্যালো প্রিয়া, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। এই তোদের খবর কি রে? দুদিন হলো তোরা ঘর ছেড়েছিস, আর একটা কলও করলি না। একটু হেসে বলল, একটু বিজি ছিলাম, আমরা রাজশাহীতে আছি, ওখানে একটা বাড়ি ভাড়া নিয়েছি, ঘর সাজিয়েছি, তারপর ব্যবসার জন্য কিছু টুকিটাকি কিনলাম। হ্যাঁ দেখেছে, মিসবা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে। দোয়া করি বোন তোর সুখী হ। তোর আর নীল ভাইয়ের কি খবর? বিয়ে শাদী করার পরিকল্পনা আছে নাকি? ওর সাথে রিলেশনটা বাসার কেউ মেনে নেয়নি, তাই ঠিক করেছি তোদের মতো করে বিয়েটা করে নিব, আর নিজের লাইফের সাথে কম্প্রোমাইজ করব না। তুই সেটাই কর যেটা তোর ভালো মনে হয়, তুই যাই কর আমরা তোকে সাপোর্ট করব। কিন্তু ওনাদের না মেনে নেওয়ার কারণটা বুঝলাম না। আমার আর মিশুর না হয় বয়সের পার্থক্য, কিন্তু তোদের তো নয়। তাহলে কিছু কিছু জিনিসের কোনো কারণ লাগে না। ওরা মনে করে ওরা গার্জিয়ান, ওনারা যেটা করবে ভালো, কিন্তু সবটা তো ভালো হয় না, কিছুটা খারাপও হয়। এরপর আরও টুকটাক কথা বলে ফোনটা কেটে দিল রাত। ফোনটা বিছানার পাশে রেখে তারপর রুমটা ঝাড়ু দিয়ে দুপুরের রান্নার জন্য তরকারি কাটা শুরু করলো। আজ ভাবলো সবজি খিচুড়ি রান্না করবে, তাই সেটাই করলো। ডাল, তেল, লবণ, পেঁয়াজ আর সবজি একদম কম ছিল, তাই ভেবে সে এই সিদ্ধান্ত নিল যখন যেই পরিস্থিতি তখন সেই পরিস্থিতিতেই মানিয়ে নিতে হয়। রাত রান্নায় বসলো। ওর ভাইয়ের দেওয়া কার্ডটা আছে, তেমন টাকা খরচ করে না, বিপদের সঙ্গী হিসেবে রেখে দিয়েছে। ভাবলো বাজারে গিয়ে টাকা উঠিয়ে মিসবার জন্য ভালো কিছু জামা কাপড় কিনবে। আসার সময় মিসবা 3টা জামা নিয়ে এসেছিল। এই 3টা জামা দিয়ে তো আর হয় না, আরও কিছু করা লাগবে। রান্নার শেষে ফ্রেশ হয়ে ভাইয়ের দেওয়া এটিএম কার্ডটা নিয়ে বের হলো। টাকা তুলে মিসবার জন্য কিছু জামা কাপড় কিনবে। অভাব আসবে, কিন্তু ভালোবাসা থাকলে সব সম্ভব। আমাদের স্বপ্নগুলো ঠিক একদিন পূর্ণ হবে। রাত এটিএম থেকে টাকা তুলে বাজারের দিকে রওনা দিল। ওর মনে শুধু একটাই চিন্তা, মিসবার জন্য ভালো কিছু জামা কাপড় কিনবে। ছেলেটা দিনের পর দিন কতটা পরিশ্রম করছে, তার জন্য অন্তত ছোট্ট কিছু একটা করা উচিত। বাজারের ভিড় ঠেলে একটার পর একটা দোকান করে অবশেষে কিছু পছন্দ হলো। 1. মিসবার জন্য 2টা সুন্দর শার্ট, একটা নীল রঙের আরেকটা ধূসর। 2. সাধারণ নরম ফেব্রিকের ট্রাউজার। 3. ওর প্রিয় কালারের ব্ল্যাক টি শার্ট। 4. নিজেদের জন্য একজোড়া কাপ প্লেট, যা দিয়ে চা খাওয়ার সময় ছোটখাটো মুহূর্তগুলো আরও স্পেশাল হবে। সবকিছু গুছিয়ে নেওয়ার পর বাজার থেকে বের হলো। আশা করি মিসবা খুশি হবে। মনে মনে ভাবলো রাত। রাত বাসায় এসে দেখলো মিসবা এখনো ফেরেনি। মনে মনে কিছুটা স্বস্তি পেল। যদি দেখতো আমি বাসায় নেই বা ওকে না বলে বাইরে বের হয়েছি, তাহলে হুলস্থুল কাণ্ড ঘটিয়ে ফেলতো। মনে মনে হাসলো রাত। চুপচাপ দরজা খুলে ভেতরে ঢুকে বিছানার ওপর ব্যাগগুলো রাখলো। তারপর ক্লান্ত শরীরে বাথরুমে ঢুকে হাত মুখ ধুয়ে নিল। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে আবার সেই ব্যাগগুলোর দিকে চোখ পড়ল। মিসবার জন্য আনা জিনিসগুলোর একটার পর একটা সুন্দর করে গুছিয়ে রাখলো। 1. শার্টগুলো ভাঁজ করে আলমারিতে সাজিয়ে রাখলো। নীল রঙের শার্টটা ঠিক সামনে রাখলো, কারণ জানে এটা মিসবার সবচেয়ে প্রিয় রং। 2. ধূসর শার্টটা পাশাপাশি এমনভাবে রাখলো যেন একসাথে বের করলে মিলিয়ে পড়া যায়। 3. কালো টি শার্টটা আলাদাভাবে ওর ওয়ার্ড্রবে রেখে দিল, মিসবা যখন আরাম করতে চায় তখন পরবে। 4. ট্রাউজারটা বিছানার একপাশে রেখে দিল যাতে মিসবা ফিরে এলে চোখে পড়ে। সবকিছু গুছিয়ে নিয়ে ওর প্রিয় কাপ প্লেটগুলো সুন্দর করে সাজিয়ে রাখলো। জানে সন্ধ্যায় চা খাওয়ার সময় এই ছোট্ট জিনিসগুলো তাদের জীবনের গল্পের অংশ হয়ে থাকবে। সব শেষে ব্যাগগুলো সুন্দর করে ভাঁজ করে রেখে দিল যেন বাসা থাকে গোছানো আর পরিষ্কার। মিসবা আসলে যখন এগুলো দেখবে তখন নিশ্চয়ই খুশি হবে। মনে মনে এমনটাই ভাবলো রাত।
এবার একটা গভীর নিঃশ্বাস ফেলে রান্নাঘরে ঢুকলো খাবারের প্রস্তুতি নিতে। সংসারের খুঁটিনাটি কাজের মধ্যে মনে যেন হালকা হয়ে গেল। এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো লুকায়িত থাকে সত্যিকারের সুখ। ঠিক কিছুক্ষণ পর মিসবা ঘরে ঢুকলো। ক্লান্তিতে চোখ মুখ যেন মলিন হয়ে উঠছে। হাঁটুর ওপর ভার দিয়ে যেন একটু দাঁড়িয়ে থাকতে পারছে না। রাত দ্রুত এগিয়ে গিয়ে গামছাটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হও, আমি দেখি তোমার জন্য কিছু করি। মিসবা কোনো কথা না বলে মাথা নিচু করে ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে চুপচাপ বিছানায় বসে পড়ল। চোখে মুখে অবর্ণনীয় ক্লান্তির ছাপ। রাত ধীরে ধীরে ওনার আঁচল দিয়ে মিসবার ভেজা চুল মুছে দিতে দিতে বলল, খুব ক্লান্ত লাগছে তাই না? মিসবা ধীরে ধীরে মাথা নাড়ালো। প্রচণ্ড ক্লান্ত আমি বউ পাখি, খেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি, মাথাটাও খুব ব্যথা করছে। রাত মিষ্টি গলায় বলল, আচ্ছা, কোনো সমস্যা নেই, তুমি শুধু চুপচাপ বসে থাকো, আমি খাইয়ে দিচ্ছি। এ কথা বলে রাত দ্রুত রান্নাঘরে গেল। একটা প্লেটে খাবার তুলে নিয়ে ফিরে এলো। ধীরে ধীরে মিসবাকে খাওয়াতে লাগলো আর নিজেও ওর সাথে 2-1 কামড় খেয়ে নিল। খাওয়া শেষ হলে মিসবা ক্লান্ত দেহটা নিয়ে বিছানায় এলিয়ে দিল। চোখের পাতা যেন নিজেই ঝাপসা হয়ে আসছিল। রাত প্লেটটা নামিয়ে পাশে বসে মিসবার মাথায় তেল দিয়ে হালকা করে মালিশ করতে লাগলো। আঙুলের কোমল ছোঁয়ায় যেন সব ক্লান্তি ধীরে ধীরে মিশে গেল। কিছুক্ষণ পর মিসবা চোখ বন্ধ করলো। নিঃশ্বাসগুলো ধীর স্থির হয়ে এলো। রাত জানলো ও ঘুমিয়ে পড়েছে। মাথার উপর হাত বুলিয়ে দিয়ে রাত মনে মনে বলল, তুমি শুধু পাশে থাকো, বাকি সব দায়িত্ব আমি নিব। সময় কখনো থেমে থাকে না। দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল। 1 বছর আগে মিসবা আর রাত যখন জীবনের নতুন পথে পা রেখেছিল, তখন সবকিছুই ছিল অজানা। তাদের সামনে ছিল এক অনিশ্চিত ভবিষ্যৎ, এক অচেনা গন্তব্য। কিন্তু তারা কখনো পিছিয়ে যায়নি। একে অপরের হাত ধরে সমস্ত বাধা পেরিয়ে ধাপে ধাপে এগিয়ে গেছে নিজেদের কাঙ্ক্ষিত জীবনের দিকে। তাদের প্রথম দিনগুলো সহজ ছিল না। অর্থকষ্ট, পরিশ্রম, একাকিত্ব এসব কিছু মিলিয়ে একটা কঠিন সময় পার করতে হয়েছিল। কিন্তু সেই সময়টাতেই তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করেছে। তারা শিখেছে সংসার মানে শুধু সুখের গল্প নয়, একসাথে কষ্ট ভাগ করে নেওয়ার নামও সংসার। আজ 1 বছর পর তাদের জীবনে এসেছে নতুন এক আলো। সেই আলো তাদের সব ক্লান্তি, সব কষ্ট ভুলিয়ে দিয়েছে। তারা এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অধ্যায়ের নাম পিতৃত্ব মাতৃত্ব। তাদের ঘর আলোকিত করেছে একটা ছোট্ট নিষ্পাপ মুখ, যে তাদের জীবনের সবচেয়ে বড় উপহার। এই ছোট্ট প্রাণ তাদের পৃথিবী আরও রঙিন করে তুলেছে, তাদের হৃদয়ের বাঁধনকে আরও অটুট করেছে। রাত যে একসময় সংসারের সব দায়িত্ব একা হাতে সামলাতো, আজ সে আরও বেশি দায়িত্ববান হয়ে উঠেছে। বাচ্চার প্রতিটা হাসি, কান্না, ঘুম সব কিছুতেই তার কাছে অমূল্য। সে দিনের পর দিন ক্লান্ত থেকেও সন্তানের মুখের দিকে তাকিয়ে নতুন করে শান্তি খুঁজে নেয়। মিসবা যে এতদিন ব্যবসা আর সংসারের ভার এক হাতে বহন করে এসেছে, আজ সে নতুন ভূমিকায় পরিচিত হয়েছে, একজন বাবা হিসাবে। সে এখন সময় দিচ্ছে সন্তানকে, শিখছে প্রতিদিন নতুন কিছু, অনুভব করছে পিতৃত্বের গভীরতা। তাদের জীবন এখন আগের চেয়ে বেশি পরিপূর্ণ। সকাল শুরু হয় বাচ্চার কোলাহলে, আর দিন শেষ হয় তাদের ঘুম পাড়ানোর মধ্য দিয়ে। রাত যখন কাজ থেকে ফিরে আসে, তখন মেজবা তাকে চায়ের কাপ এগিয়ে দেয়, আর সে ছোট্ট হাত দুইটা বাবার কাছে ছুটে যায়। তখন সব কষ্ট, ক্লান্তি মুহূর্তে উদাও হয়ে যায়। তবে তাদের জীবনে থেকে সব অন্ধকার এখন মুছে যায়নি। কিছু পুরনো সম্পর্ক, কিছু পুরনো ক্ষত এখনও রয়ে গেছে। প্রিয়া, নীল আর রাতের ভাই মাহফুজ মাঝে মাঝে তাদের সাথে যোগাযোগ হয়, কিন্তু খুব একটা গভীর নয়। ওই বাড়ি থেকে একসময় তাড়িয়ে দেওয়া হয়েছিল, সেখানে আর ফিরে যাওয়ার মানেই হয় না। রাত বলেছিল একদিন যখন মাহফুজের বিয়েতে আমন্ত্রণ এসেছিল, তারা জানে অতীতের জটিলতা আর সম্পর্কের ভাঙন তাদের বর্তমান জীবনকে প্রভাবিত করতে পারবে না। তারা নতুনভাবে জীবন শুরু করেছে এবং সেই পথেই চলতে চায়। তবে তাদের জীবনের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো তাদের ব্যবসা। কঠোর পরিশ্রম আর ভালোবাসার শক্তিতে তারা ধীরে ধীরে নিজেদের ব্যবসাকে বড় করে তুলেছে। ছোট ছোট সাফল্য জীবনের কঠিন মুহূর্তগুলো মিলিয়ে দেয়। তারা নিজেদের লক্ষ্য পূরণের দিকে এগিয়ে চলেছে। একটা নতুন সন্ধ্যা নেমে এসেছে। মিসবা বারান্দায় দাঁড়িয়ে আছে, শিশুকে কোলে নিয়ে। আকাশের দিকে তাকিয়ে সে ভাবছে, সময় কত দ্রুত বদলে যায়। এক এক করে বছর চলে যায়, জীবন বদলে যায়। কিন্তু আজকের রাতটা কিছুটা বিশেষ। আজকে রাতের সঙ্গে যেন তাদের জীবনের পুরো পথ এক নতুন আলোয় উদ্ভাসিত হয়েছে। হঠাৎ পেছন থেকে মিসবা রাতকে জড়িয়ে ধরে বলল, বউ পাখি কি এত ভাবছো?
রাত তাকে জড়িয়ে ধরল, মাথা তার কাঁধে রেখে বলল, ভালোবাসার শক্তিতে আমরা অনেক দূর চলে এসেছি মিসবা। আমাদের পথ তো শুধু শুরু। রাত তার কপালে আলতো চুমু খেয়ে বলল, আরও অনেক দূর যেতে হবে, কিন্তু একসাথে থাকলে সব কিছু সহজ হবে। মিসবা তার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করলো, যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। তুমি পাশে আছো, এটাই আমার জীবনের সবচেয়ে বড় শান্তি। রাতের মুখে ফুটে উঠল এক তৃপ্তির হাসি, যে হাসি সবসময় তাদের দূরত্ব দূর করেছিল। আজও সেই হাসি তাদের জীবনকে সার্থক করে তুলেছে। তারা জানে জীবন সবসময় সহজ হবে না, ঝড় আসবে, বাধা আসবে, কিন্তু একে অপরের সাথে থাকলে সবকিছু পার করা যাবে। ভালোবাসা মানে কেবল রঙিন দিন নয়, ভালোবাসা মানে একসাথে পথ চলার প্রতিশ্রুতি। তাদের দিনগুলোর একটা বড় অংশ এখন তাদের সন্তানকে ঘিরে। তার হাসি, কান্না, ছোট ছোট ইশারায় তারা খুঁজে পায় নিজেদের জীবনের সঠিক পথ। সন্তানের জন্য, নিজেদের জন্য, একে অপরের জন্য। তারা কষ্ট আর সুখের যাত্রা একসাথে চলতে থাকে। সন্তানকে ঘুম পাড়িয়ে মিসবার হাত ধরে রাত জানালার দিকে তাকালো। বাইরের অন্ধকারে, কিন্তু তাদের মনে আলোর ঝলক। তুমি আছো, তাই জীবনটা সুন্দর। এভাবে শেষ হলো তাদের ভালোবাসার গল্প।